ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকাটুম একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে যুক্তিবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আমি উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, যুক্তির উপাদান। অর্থাৎ যুক্তিবিদ্যায় যুক্তি হতে গেলে, অর্থাৎ একটা যুক্তিবিদ্যায় যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় সেখানে কি ধরনের উপাদান দরকার বা কি ধরনের উপাদানের প্রয়োজনীয়তা আছে সেগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানানোর লক্ষ্যে বলছি যে আজকে যে বিষয়টা আলোচনা করব এইটা যুক্তিবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এইটা জানার মাধ্যমেই আমরা কিন্তু পুরো যুক্তিবিদ্যাটাকে খুব সহজ এবং সাবলীলভাবে আয়ত্ত করতে সক্ষম হব। আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন শিক্ষার্থীরা, আপনারা সবাই একটু শেয়ার করে দেন ক্লাসটা, সবাই একটু শেয়ার করে দেন। স্যার ভালো আছে জি, আপনি কেমন আছেন? আমি এম এ মামুন। সবাই শেয়ার করে দেন। ওকে, তাহলে আমরা শুরু করি যুক্তিবিদ্যার তৃতীয় অধ্যায়, যুক্তির উপাদান নিয়ে। দেখেন, আমরা মেইনলি যুক্তিবিদ্যাটা কেন পড়ি? যুক্তিবিদ্যা এই জন্য পড়ছি কারণ আমরা যুক্তির ব্যবহারটা শিখব, কিভাবে যুক্তির ব্যবহার করতে হয়, এবং এইখানে একটি যুক্তি হতে গেলে কি কি উপাদান প্রয়োজন আছে। আজকে আলোচনার বিষয় এইটাই। তো তৃতীয় অধ্যায়ের আমরা দেখতে পাচ্ছি যুক্তির উপাদান। এখানে বলা হচ্ছে যে যুক্তিবিদ্যায় যুক্তির উপাদানের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ আমরা যদি যুক্তিবিদ্যা নিয়ে কাজ করি, যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করি, তাহলে অবশ্যই আমাদেরকে এই যুক্তির উপাদান সম্পর্কে সম্যক ভালো একটা জ্ঞান থাকতে হবে, নাহলে কিন্তু আমরা এই যুক্তিবিদ্যাটা সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম হব না। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যুক্তির ক্ষেত্রে, সেটা হচ্ছে পদ ও বাক্য। আমরা জানি যে একটা ইংরেজি যেটাকে নির্দেশ করে সেটা হচ্ছে টার্ম মানে হচ্ছে পদ, এবং বাক্য যেটাকে আমরা সেন্টেন্স বলে থাকি বা যুক্তিবিদ্যার ভাষায় সেটাকে প্রপোজিশন বলতে পারি। এখন দেখা যাক, যুক্তিবিদ্যা হলো যুক্তির বিজ্ঞান ও কলা। এটা কিন্তু আমরা সেই প্রথম অধ্যায়ে যখন আমি যুক্তিবিদ্যা পরিচিতি আলোচনা করেছিলাম তখন এটা বলছিলাম, এবং এটার একটা বিস্তীর্ণ ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করছিলাম। যাই হোক, আমরা জানি যে যুক্তিবিদ্যার সংজ্ঞাটা সবাই জানি যে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। তো সেই ক্ষেত্রে এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পদ ও বাক্য। তো যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে যে পদ বলতে কি বুঝি এবং বাক্য বলতে কি বুঝি। পদ, বাক্য, এই যে দুইটা পদ, এখন এখানে আছে হচ্ছে পদ, এটা হচ্ছে বাক্য। এই দুইটা বিষয় আমরা যদি বিস্তারিত আলোচনা করি তাহলে প্রথমত এটার একটু অর্থ জানার চেষ্টা করি যে পদটা কি। আমরা জানি এটা একটা রাশি নিলাম, এটা একটা রেখা টানলাম আর কি, এটা প্রান্তবিন্দু। এখন এই যে প্রান্তবিন্দুটা আর এই যে প্রান্তবিন্দুটা, এইটা কিন্তু দুইটা প্রান্তকে নির্দেশ করছে। অর্থাৎ এইটা একটা শুরুর দিক, এটা শেষের দিক। অর্থাৎ দুই প্রান্তে দুইটা বিষয় থাকবে, দুইটা পদ থাকবে, দুইটা শব্দ থাকবে, যেটাকে আমরা পদ বলে আখ্যায়িত করতে পারি। ঠিক আছে, এখন বাক্য বিষয়টা কি আর পদ বিষয়টা কি, এটার একটা পার্থক্য আমরা একটু পরবর্তীতে আলোচনা করব। প্রথমে আমি পদটা বোঝানোর চেষ্টা করি যে পদটা কি। তো প্রথমত যুক্তিবিদ্যার ক্ষেত্রে যে যুক্তির উপাদানগুলো থাকে সেগুলো সম্পর্কে যদি আমরা একটু বলি তাহলে আমরা এখানে দেখতে পাই প্রথমত আছে যে টার্ম অর্থাৎ পদ।
এরপর আমরা পাই বাক্য বা বচন, যেটা আমরা দুইটা আলোচনার বিষয় আমাদের। এরপরে আমরা আলোচনায় যাব উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, সংযোজক, প্রধান পদ বা সাধ্য পদ, অপ্রধান পদ বা পক্ষপদ। অর্থাৎ এই যে 7টা বিষয় আছে, এর বাইরেও কিন্তু আমাদের যুক্তির উপাদান আছে, কিন্তু প্রথমত এই 7টা আলোচনা করব, তারপরে আমি পরবর্তীগুলোতে যাব। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম পদ ও বাক্য। এখন পদ কি হতে পারে? একটি যুক্তি বাক্যের, অর্থাৎ আমরা যদি বলি প্রপোজিশন, একটি যুক্তি বাক্যের দুই প্রান্তে, অর্থাৎ আমরা বলতে পারি যে উদ্দেশ্য এবং বিধায় হিসাবে যেটা ব্যবহৃত হতে পারে তাকে আমরা পদ বলতে পারি যুক্তিবিদ্যার ভাষায়। পরবর্তীতে যাওয়া যাক। এখন এর পরবর্তীতে আছে হচ্ছে মধ্যপদ বা হেতুপদ, আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। এই সকল বিষয় মিলিতভাবেই আমরা যুক্তিবিদ্যা গঠন করি বা একটা যুক্তিকে নির্দেশ করি, একটা যুক্তিকে উপস্থাপন করি। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে 12টা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই 12টাই কিন্তু আমার যুক্তির উপাদান। এখন যদি প্রশ্ন করা হয় যে আশ্রয় বাক্য বা প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য এটা কি, তাহলে কিন্তু আমরা এটা অ্যান্সার করতে পারি এটা হচ্ছে যুক্তির উপাদান। অর্থাৎ একটা যুক্তির মধ্যে যে সকল বিষয়গুলো বিদ্যমান থাকে তাকে যুক্তির উপাদান বলা হয়। এটা একটা সংজ্ঞা প্রদান করা যেতে পারে। হ্যাঁ, আজকের ক্লাসে 3য় অধ্যায় শেষ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ হবে, আশা করি শেষ হবে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা নেক্সটে যাচ্ছি। দেখেন, একটু খেয়াল করেন, যুক্তির প্রকৃতি, নিয়ম, গঠন প্রবৃত্তি সম্পর্কে ধারণার জন্য বা বোঝার জন্য যুক্তির বিভিন্ন অংশ বা উপাদানগুলোর নাম জানা আবশ্যক। অর্থাৎ আমি যেটা বলেছি যে একটা যুক্তিকে বুঝতে হলে যুক্তির মধ্যে কোন বিষয়গুলো আছে সেইগুলো জানা আমাদের আবশ্যক। যুক্তিকে উপলব্ধি করার জন্য, শনাক্ত করার জন্য পদ ও বাক্য সম্পর্কে স্পষ্ট ও পরিষ্কার ও প্রাঞ্জল ধারণা কি করতে হবে, থাকতে হবে। তাহলে আমরা সেই যুক্তিটাকে খুব ভালোভাবে বুঝতে পারবো। দেখেন, খেয়াল করেন, আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে পদ। পদ বলতে কি বোঝাচ্ছে? আমি আগেই বলেছি পদের ইংরেজি শব্দটা হচ্ছে কি টার্মস। এখন এই টার্ম পদের ইংরেজি শব্দকে নির্দেশ করছে, যার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, দেখেন আমাদের মূল শব্দটা হচ্ছে টার্ম। এটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দটা কি? টার্মিনাস থেকে। এই ল্যাটিন শব্দটির অর্থ প্রান্ত বা শেষ, যেটা আমি বলেছিলাম যে সীমানা, প্রান্ত বা শেষ, সীমান্ত যেটাকে বলা হয়, অর্থ হচ্ছে কি প্রান্ত বা শেষ, সীমান্ত। এটি যুক্তি বাক্যের দুই প্রান্তে, অর্থাৎ একটা যুক্তি বাক্য যদি নেই তখন কি হবে, এটি একটি যুক্তি বাক্যের দুই প্রান্তে সংযোজকের মাধ্যমে কি হবে, প্রতিস্থাপিত হবে বা এটার একটা মিনিং প্রকাশ করবে। ঠিক আছে, দেখেন এখানে বলছে একটি যুক্তি বাক্যের দুই প্রান্তে বা সংযোজকের দুই পার্শ্বে যে শব্দাবলী দ্বারা উদ্দেশ্য এবং বিধায় গঠিত হয় তাদেরকে বলা হয় হচ্ছে কি যুক্তিবাক্যর পদ বা টার্ম। যেমন এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, অ্যারিস্টটল ইজ দ্য ফাদার অফ লজিক। এই যে পুরো বিষয়টা এখানে আছে, দেখেন একটু খেয়াল করেন, এইখানে কি আছে? এখানে আছে অ্যারিস্টটল দ্য ফাদার অফ লজিক। এইখানে আমরা দুইটা টার্ম দেখতে পাই। প্রথমটা হচ্ছে, এটা আমরা উদ্দেশ্য নিতে পারি, এটা হচ্ছে উদ্দেশ্য, আর এটা হচ্ছে বিধেয়। সরি, দেখেন আমাদের দুইটা পদ আছে, একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ। এখন এই যে ইসটা আছে, এই ইসটা হচ্ছে আমাদের কি সংযোজক। ইসটা হচ্ছে কি সংযোজক। অর্থাৎ এখানে পদ বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ টার্ম বলতে বোঝাচ্ছে যে একটি যুক্তিবাক্যের কি হবে, যে সংযোজকের দুই প্রান্তে উদ্দেশ্য বা বিধায় পদ হিসেবে যেটা ব্যবহৃত হয় সেটাকে কি বলা হয়, সেটা বলা হয় হচ্ছে পদ, টার্মস। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছেন টার্মস কাকে বলে? একটু রেসপন্স করবেন সবাই, টার্ম কাকে বলে?
টার্ম কাকে বলে একটু রেসপন্স করেন সবাই। এতটুকু বুঝতে পারছেন আপনারা টার্ম কাকে বলে? অর্থাৎ একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধায় হিসেবে ব্যবহৃত হবে এবং কোথায় ব্যবহৃত হবে? সংযোজকের দুই পার্শ্বে, ঠিক আছে, সংযোজকের দুই পার্শ্বে। আচ্ছা আরেকবার বলি, দেখেন টার্মটা কি? টার্ম হচ্ছে সেটাই যে একটি যুক্তি বাক্যের দুই প্রান্তে উদ্দেশ্য এবং বিধায় রূপে ব্যবহৃত হতে পারে এবং কোথায় ব্যবহৃত হবে? সংযোজকের দুই পার্শ্বে। আমরা কি বলছিলাম? দেখেন এখানে বলছিলাম যে অ্যারিস্টটল ইজ দ্য ফাদার অফ লজিক। এখন এই ক্ষেত্রে অ্যারিস্টটলকে আমরা সাবজেক্ট টার্ম অর্থাৎ উদ্দেশ্য পদ ধরছি এবং দ্য ফাদার অফ লজিক এটাকে আমরা বিধায় টার্ম বা বিধায় পদ হিসেবে ধরে নিয়েছি। এখন এই যে ইসটা আছে যেটাকে ইংরেজিতে বলা হয় কপুলা, কপুলাটা কি? এটা হচ্ছে সংযোজক, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধায় পদকে সংযোজিত করেছে, একটা অর্থ প্রদান করেছে। সেটা হচ্ছে কি? অ্যারিস্টটল ইজ দ্য ফাদার অফ লজিক। যেমন আমি বলতে পারি যে একটু লিখে দেই, দেখেন মানুষ হয় মরণশীল, ঠিক আছে, মানুষ হয় মরণশীল। এখন এই যে মানুষ পদটা আছে এবং এই মরণশীল পদটা আছে, এই দুইটা কিন্তু আমাদের যুক্তিবিদ্যায় পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এই যে হয় বিষয়টা দেখতে পাচ্ছি, হয়, এই হয়টা কি? এটা হচ্ছে সংযোজক। এটা কি? সংযোজক। সংযোজক এটা আমরা কি হিসেবে ব্যবহার করছি? উদ্দেশ্য পদ হিসেবে, ঠিক আছে, উদ্দেশ্য, এটা হচ্ছে বিধায়। দেখেন তাহলে মানুষ হয় মরণশীল, এটা একটা যুক্তি বাক্য, এটা ক্লিয়ার যে মানুষ হয় মরণশীল, এটা একটা যুক্তি বাক্য। কিভাবে হলো? এখন এই যে মানুষ পদ, এখানে পদ কয়টি আছে? এখানে পদ কিন্তু তিনটি আছে। পদ কয়টি আছে? পদ তিনটি আছে। কি? মানুষ এটা হচ্ছে উদ্দেশ্য পদ, হয় হচ্ছে সংযোজক এবং মরণশীল হচ্ছে বিধায় পদ। অর্থাৎ একটি যুক্তি বাক্য হতে গেলে আমাদের কিন্তু অবশ্যম্ভাবী তিনটা পদ লাগবেই, তিনটা পদ লাগবেই। পদ তিনের বেশি হইতে পারে, সমস্যা নাই, কিন্তু তিনটা পদ আমাদের লাগবেই, ঠিক আছে। কিভাবে? আমরা যখন বলছি যে যুক্তিবিদ্যায় পদ কাকে বলে, তাহলে এটার সংজ্ঞা কি আপনারা বুঝতে পারছেন? এটার সংজ্ঞা বোঝা গেল? জি, ওকে, ওকে। এখন দেখেন, একটু খেয়াল করেন যে একটি যুক্তি বাক্যের তিনটি অংশ থাকে, যেটা আমি বলেছিলাম, একটু আগেই বলে গেছি। সেটা হচ্ছে কি? উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদ। তাহলে একটি যুক্তি বাক্যের কয়টি অংশ থাকে? একটি যুক্তি বাক্যের অংশ থাকে হচ্ছে তিনটি। একটি যুক্তি বাক্যের অংশ থাকে তিনটি, উদ্দেশ্য পদ, দুই হচ্ছে বিধায় পদ এবং তিন হচ্ছে সংযোজক। অর্থাৎ একটি যুক্তি বাক্যের ক্ষেত্রে কয়টি অংশ থাকবে? তিনটি অংশ থাকবে। অর্থাৎ তিনটি পদ দ্বারা একটি যুক্তি বাক্য গঠিত হবে। এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়, ঠিক আছে। এখন দেখেন যে আমি যে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করছিলাম, এইটা একটু খেয়াল করেন যে একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধায় রূপে ব্যবহৃত বা ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলা হয়। অর্থাৎ কি? এটা কিন্তু যুক্তিবিদ্যায় ব্যবহৃত হতে হবে। শুধুমাত্র আমরা মানে স্বাভাবিকভাবে যে পদগুলো বা যে যুক্তিবিদ্যার বাইরে যে শব্দগুলো ব্যবহার করে থাকি, যেমন হতে পারে আমরা বললাম যে সে হাসে, সে হাসে। এখন এই সে হাসার ক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু এটাকে যুক্তির একটি বাক্য বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ হচ্ছে সে হাসে, এখানে কিন্তু আমাদের সংযোজক নেই। আমরা বলছি যে যুক্তির ক্ষেত্রে কয়টি থাকবে? যুক্তির ক্ষেত্রে তিনটি অংশ থাকবে। একটা হচ্ছে কি? উদ্দেশ্য পদ, বিধায় পদ এবং আরেকটি হচ্ছে সংযোজক। এখন যদি বলি যে সে হাসে, সে হাসে, সে হাসে। এখন এই হাসার ক্ষেত্রে সে হাসতেছে, আমরা বুঝলাম যে এটা উদ্দেশ্য পদ, এটা বিধায় পদ ধরে নিলাম, কিন্তু এইখানে কিন্তু আমাদের কি নেই? এখানে আমাদের সংযোজক নেই। সুতরাং কি করতে হবে? একটি যুক্তি বাক্য হতে গেলে আমাদেরকে তিনটি অংশ লাগবে। সেটা কি? উদ্দেশ্য পদ,
বিধায় পদ এবং সংযোজক। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা আপনারা একটু রেসপন্স করেন। ওকে, এরপরে আসেন, দেখেন এখানে যুক্তিবিদ ল্যাটা ও ম্যাকবেথ কি বলেছেন। ল্যাটা ও ম্যাকবেথ বলেছেন যে একটি পদ হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধায়। যুক্তিবাক্য যার সম্পর্কে কিছু বলা হয় এবং যা কিছু বলা হয় তার জন্য এই পদ ব্যবহৃত হয়। অর্থাৎ এই দুইজনের সংজ্ঞা একটুখানি মুখস্থ করে নেবেন, ঠিক আছে? ল্যাটা এবং ম্যাকবেথের কথা একই, জাস্ট তারা একটু ঘুরিয়ে বলার চেষ্টা করেছেন যে একটি পদ হলো কি, একটি পদ হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধায়। যুক্তিবাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় এবং যা কিছু বলা হয় তার জন্য এই পদ কি হয়, ব্যবহৃত হয়। ঠিক আছে, এইটা আপনারা একটুখানি দেখে নেবেন। তারপরে যাই, দেখেন, খেয়াল করেন, দেখেন এখন এই পদটা কয়টি অর্থে ব্যবহৃত হতে পারে? পদ দুটি অর্থে ব্যবহৃত হয়। কিভাবে? দেখেন, একটা হচ্ছে ব্যাপক অর্থে আর একটা সংকীর্ণ অর্থে। আমরা একটা কথা বলে নেই আগে, যে কোনো একটা কথাকে আমরা যদি বলি বা কোনো একটা বাক্য যদি বলি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেটার দুইটা মিনিং করতে পারি। একটা হচ্ছে ব্যাপক অর্থে আর একটা সংকীর্ণ অর্থে। আমরা যদি স্বাভাবিক একটা কথাকে যদি ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করি, সেটা কিন্তু ব্যাপক অর্থে দাঁড় করানো যায়। আবার যদি সাধারণভাবে বলি যে কেমন আছো, ঠিক আছে, সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা ধরে নিই যে হ্যাঁ ভালো আছি। এখন একজনের মনের অবস্থা খুবই খারাপ বা সে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে যদি হাস্যরস্য ভাবে বা তাকে হ্যায় করে যদি বলা হয় যে কি অবস্থা, কেমন আছো, তখন কিন্তু সেটার ব্যাপক অর্থ দাঁড় করানো যায়। ঠিক আছে, এখন এই যে আমাদের যুক্তিবিদ্যার ক্ষেত্রে যে পদটা পেলাম, এইখানে এই পদ আমরা দুইটি অর্থে ব্যবহার করতে পারি। এক নম্বর কি বলছে, যে ব্যাপক অর্থে, আর একটা হচ্ছে সংকীর্ণ অর্থে। দেখেন কি বলছে, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো উদ্দেশ্য বা বিধায় হিসেবে ব্যবহৃত হয় তাকে পদ বলে। এটা হচ্ছে ব্যাপক অর্থে, যেমন মানুষ, আকাশ, আমি, সে, লাল ইত্যাদি। এগুলোর এক্সাম্পল দেওয়া যায় যে মানুষ হয় হাস্যপ্রিয় জীব, মানুষ হয় মরণশীল, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আবার বলতে পারি যে আকাশ হয় নীল, আকাশ হয় কালো, এরকম আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে, তারপরে আমি বলতে পারি যে আমি হই ছাত্র, তারপরে সে হয় ছাত্র, তারপর সে হয় ছাত্রী ইত্যাদি। এই সকল কিন্তু আমরা কি করতে পারি, পদগুলো একটি যুক্তি বাক্যে ব্যবহার করে একটা যুক্তি বাক্য দাঁড় করাতে পারি। এটা হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার এই ব্যাপক অর্থে যে পদটাকে ব্যবহার করি সেটা বোঝাচ্ছে। এখন দেখেন সংকীর্ণ অর্থে, এটা ব্যাপক অর্থে কিন্তু বুঝাই দিলাম যে মানুষটাকে আমি বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। সে মানুষ হাস্যপ্রিয়, যেটা বলছি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, মানুষ হয় মরণশীল, যেভাবে আপনি সম্ভব সেভাবে আপনি ইউজ করতে পারেন। এখন দেখেন সংকীর্ণ অর্থে কি বলা হচ্ছে, যে শব্দ বা শব্দ সমষ্টি প্রকৃতিই কোনো বাক্যের উদ্দেশ্যের উপর ব্যবহৃত হয় তাকে পদ বলে। সংকীর্ণ অর্থে পদ মাত্রই বাক্যের অংশ। যেমন মানুষ শব্দটি একাকী পদ নয়, কিন্তু মানুষ মরণশীল, এই বাক্যে মানুষ পদ। ঠিক আছে, কি বললাম, যে মানুষ কিন্তু একাকী একটি পদ নয়, শুধুমাত্র বললাম যে মানুষ, এটা কিন্তু একাকী পদ নয়। যখন আমি কি করব, যে মানুষ হয় মরণশীল, এটা আমি কি করলাম, মানুষ মরণশীল, ঠিক আছে, এখানে মানুষ পদ, মানুষ মরণশীল, এখানে কি হবে, মানুষ পদ হবে। কারণ কি, আমরা একটা যুক্তিবাক্যে যখন ব্যবহার করব তখন সেটা পদ হবে, আর যুক্তিবাক্যে যদি ব্যবহার না করি তখন কিন্তু সেটা একটা সাধারণ শব্দ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা বলেছিলাম যুক্তিবিদ্যার এই পদের সংজ্ঞায় যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধায় রূপে ব্যবহৃত হবে, এবং মাঝখানে কি থাকবে, মাঝখানে থাকবে হচ্ছে সংযোজক। ঠিক আছে, তখন সেটা কি হবে, পদ বলে গণ্য হবে যুক্তিবিদ্যার ভাষায়। এখন পদ কিন্তু সবগুলোই হতে পারে, যেমন চেয়ার টেবিল, এগুলো কিন্তু পদ। ঠিক আছে, কিন্তু এটা একাকী যখন ব্যবহার করবেন তখন কিন্তু সেটাকে আমরা পদ বলে আখ্যায়িত করতে পারবো না। এটা হচ্ছে সংকীর্ণ অর্থে। ঠিক আছে, আর ব্যাপক অর্থে কি বলছিলাম, ব্যাপক অর্থে মানুষটাকে আপনি যেভাবে খুশি সেভাবেই আপনি ব্যবহার করতে পারেন। এতটুকু বোঝা গেছে কিনা? আপনারা ক্লাসে অনেকেই যুক্ত আছেন, বাট শেয়ারের পরিমাণ খুবই কম। আপনারা একটু শেয়ার করে দেন ক্লাসটা, শেয়ার করে দেন, হ্যাঁ ক্লাসটা শেয়ার করে দেন।
ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। দেখেন পদ নিয়ে আলোচনা শেষ, এখন আমরা একটু বাক্য নিয়ে আলোচনা করি, ঠিক আছে? দেখেন বাক্য বলতে কি বোঝায়। একজন প্রশ্ন করছেন ব্যাপক মানে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে? হ্যাঁ, ব্যাপক ব্যাপক বলতে কি, ব্যাপকটা হচ্ছে আমি যেভাবে খুশি সেভাবে কিন্তু সেটাকে ব্যবহার করতে পারি। আমি যেটা বললাম যে মানুষ হয় মননশীল, মানুষ হয় হাস্যপ্রিয় জীব, তারপরে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এগুলো আপনি যেভাবে খুশি সেই মানুষ পদটাকে আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আবার আকাশ বাতাস আপনি যেখানে খুশি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ব্যাপক অর্থে, পদটা ব্যাপক অর্থে, ঠিক আছে? আর সংকীর্ণ অর্থে কি বলছিলাম, যে যুক্তিবিদ্যার ক্ষেত্রে তখনই হবে যখন সেটা একটা পূর্ণ অর্থ প্রকাশ করবে। মানুষ মরণশীল, এটা কিন্তু একটা অর্থ প্রকাশ করছে, ঠিক আছে? মানুষ কিন্তু ওই সংকীর্ণ অর্থে একটি পদ না। আমি কিন্তু আগেই বলছি যে মানুষ একাকি আপনি একটা পদ বলতে পারেন না, যখন সেটা একটা অর্থ প্রকাশ করবে, মানুষ মরণশীল, তখন সেটা পদ হিসেবে ব্যবহৃত হবে যুক্তিবিদ্যার ক্ষেত্রে। বুঝতে পারছেন? ওকে, ওকে। এরপরে এরপরে আমরা একটু বাক্য নিয়ে আলোচনা করি। দেখেন কি বলছে, যে বাক্যের ইংরেজি শব্দ হচ্ছে সেন্টেন্স, এটা আমরা মোটামুটি সবাই জানি, কারো অজানা নয়। কিন্তু যুক্তিবিদ্যায় বাক্য বলতে কিন্তু এই সেন্টেন্সটাকে বোঝায় না, ঠিক আছে? এখন যুক্তিবিদ্যায় তাহলে বাক্যটা কি? যুক্তিবিদ্যায় বাক্যটা হচ্ছে ইংরেজি পরিভাষায় বলা হয় প্রপোজিশন, প্রপোজিশন, ঠিক আছে? এখন এই যুক্তিবিদ্যার ক্ষেত্রে, যুক্তিবিদ্যার যে নিয়ম কানুন গুলো আছে, এইগুলো বোঝার ক্ষেত্রে এই সঠিক প্রকৃতি বোঝা কিন্তু প্রয়োজন। অর্থাৎ আমাদের একটা বাক্য কিন্তু যেভাবে খুশি আপনি গঠন করতে পারেন ইংরেজির ক্ষেত্রে, কিন্তু যুক্তিবিদ্যায় কিন্তু আপনার স্বাধীনভাবে আপনি বাক্য গঠন করতে পারবেন না। তাহলে কি করতে হবে? যুক্তি হতে গেলে পারে, আমরা বলছিলাম যে যুক্তি হতে গেলে পারে আমাদের তিনটা বিষয়কে মাথায় রাখতে হবে। সেটা কি হবে? উদ্দেশ্য পদ থাকবে, বিধায় পদ থাকবে, এবং মাঝখানে কি থাকবে? একটা সংযোজক থাকবে। তাহলে সেটা কি হবে? সেটা হবে একটি যুক্তি বাক্য। এখন এই বাক্যটা দেখেন, সেন্টেন্স আমরা কিন্তু যে কোনো বিষয়টাকেই একটা সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি, যেটা মিনিং থাকবে, ঠিক আছে? কিন্তু যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমাদের ওই জায়গায় ফেরত যাইতে হবে যেখানে বলা হয়েছে যে উদ্দেশ্য পদ এবং বিধায় পদ হিসেবে ব্যবহৃত হবে কি পদগুলো, এবং মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে একটি সংযোজক, তখন সেটা কি হবে? বাক্য হবে, ঠিক আছে? এই কথাটা এখানে বলা আছে। দেখেন যে যুক্তি বাক্য হতে হলে তাকে তিনটি শর্ত মেনে চলতে হবে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে উদ্দেশ্য পদ, সংযোজক এবং বিধায় পদ। এইটার এক্সাম্পল আপনারা বুঝতে পারছেন তো? মানে আমি যে বলছিলাম যে মানুষ হয় মরণশীল, সেই ক্ষেত্রে মানুষটা উদ্দেশ্য পদ এবং মরণশীলটা হচ্ছে বিধায় পদ, আর মাঝখানে যে হয়টা আছে এটা হচ্ছে সংযোজক। অর্থাৎ উদ্দেশ্য এবং বিধায় পদটাকে কি করছে? সংযোজন করেছে, সেটা হচ্ছে সংযোজকের কাজ। তাহলে উদ্দেশ্য পদ, সংযোজক এবং বিধায় পদ, এই তিনটা থাকলে যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? বাক্য বলবো, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন একটা কথা বলি, দেখেন এখানে যদি আমি লিখি যে মানুষ স্বার্থপর, দেখেন আমি যে লিখছি এটা মানুষ স্বার্থপর, এইটা কি যুক্তিবিদ্যার ভাষায় বাক্য হয়েছে? আপনারা একটু রেসপন্স করেন, এটা কি যুক্তিবিদ্যার ভাষায় বাক্য হয়েছে? আপনারা রেসপন্স করেন, এটা কি যুক্তিবিদ্যার ভাষায় একটা বাক্য হয়েছে? আমরা কি যুক্তিবিদ্যার একটা বাক্য বা প্রপোজিশন বলতে পারি? তনয় দেবনাথ, ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, রাইট। বুঝতে পারলে অনেক সহজ। হয়নি, কেন হয়নি? কারণ হচ্ছে, কারণ আমরা বলছিলাম যে যুক্তিবিদ্যায় একটি বাক্য হতে গেলে সেটাকে কি করতে হবে? তিনটি শর্ত মানতে হবে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সেখানে উদ্দেশ্য পদ থাকবে, দ্বিতীয়টা হচ্ছে কি সেখানে বিধায় পদ থাকবে, এবং মাঝখানে তৃতীয়টা সেটা হচ্ছে কি থাকবে? একটি সংযোজক থাকবে। অর্থাৎ এই যে আমাদের তিনটা বিষয়, এই তিনটা বিষয়ের সমন্বয়ে কিন্তু যুক্তিবিদ্যায় একটি কি হবে? বাক্য গঠন হবে, যেটাকে আমরা প্রপোজিশন বলে থাকি, ঠিক আছে? তাহলে বোঝা গেল তো যে সেন্টেন্স, সেন্টেন্স এবং এইটা কিন্তু একটা সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কাকে বলে আমরা কিন্তু পড়ে আসছি যে দুই বা ততোধিক ওয়ার্ড মিলে যদি কোনো মিনিং প্রকাশ করে, অর্থাৎ অর্থ প্রকাশ করে, তখন কিন্তু আমরা তাকে কি বলতে পারি? যে
সেন্টেন্স বলতে পারি বা বাক্য বলতে পারি। এটা হচ্ছে আমাদের ইংলিশ গ্রামাটিক্যাল বা ব্যাকরণ যেটাই পড়ি না কেন সেখানে কিন্তু বলা আছে। কিন্তু যুক্তিবিদ্যার ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। প্রশ্ন আসতে পারে যে যুক্তিবিদ্যার প্রপোজিশন অর্থাৎ বাক্য এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি, তখন কিন্তু আমরা এটা দেখাইতে পারি যে এইখানে তিনটা বিষয় দরকার যুক্তিবিদ্যার ক্ষেত্রে: উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক। কিন্তু এই সেন্টেন্স যেটাকে আমরা সচরাচর ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু মানুষ স্বার্থপর, ঠিক আছে। এটা একটা বাক্য, এটা একটা মিনিং প্রকাশ করছে, কিন্তু এটা আমরা যুক্তিবিদ্যার ভাষায় ব্যবহার করতে পারি না। এটা বাক্য বলে আমরা স্বীকার করতে পারি না। এতটুকু তো ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? ওকে, আমরা নেক্সটে যাচ্ছি তাইলে। দেখেন, তাহলে আমরা দেখলাম যে যুক্তিবিদ্যার ভাষায় পদ, বাক্য এই দুটো বিষয় দেখছি, ঠিক আছে। এখন বাক্য আর সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ যুক্তিবিদ্যার মধ্যে যেটাকে প্রপোজিশন বলি, বাক্য বলি, এবং সাধারণ অর্থে যেটাকে সেন্টেন্স বা বাক্য বলে থাকি, তার মধ্যে আমরা প্রভেদ দেখলাম, ঠিক আছে। এখন দেখেন, টার্ম আর হচ্ছে ওয়ার্ড, এই দুটো বিষয় অর্থাৎ পদ ও শব্দ। পদ হতে গেলে কি হতে হবে এবং শব্দ কি হতে পারে। দেখেন এখানে কি বলছে, পদ ও শব্দ যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য অংশ। যুক্তিবিদ্যার ইতিহাসে এটি বিভিন্ন যুক্তিবিদ্যার চিন্তায় বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষিত হয়েছে। অর্থাৎ যেনারা যুক্তিবিদ আছেন বা ছিলেন, যারা যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন, কাজ করেছেন, তাদের পরিভাষায় তারা যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেই বিষয়টাকে আমরা একটুখানি বলি। দেখেন, যুক্তিবিদ্যায় পদ শব্দটি ব্যাপক সীমিত অর্থে ব্যবহৃত হয়, এটা ইতিপূর্বেই বলে গেছি। ব্যাপক অর্থে কি, যে শব্দ সমষ্টি কি হবে, কোনো বচনের উদ্দেশ্য বা বিধায় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদ বলে। ব্যাপক অর্থে যে কোনোটার ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। কিন্তু সীমিত অর্থে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো বচনের কেবল উদ্দেশ্য বা বিধায় হিসেবে ব্যবহৃত হয়েছে তাকে পদ বলে। অর্থাৎ ব্যাপক অর্থে, ব্যাপক অর্থে আপনি ধরবেন যে মানুষটা আপনি উদ্দেশ্য হিসেবেও ব্যবহার করতে পারেন, বিধায় হিসেবেও ব্যবহার করতে পারেন, যেভাবে খুশি সেভাবে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু এই সীমিত অর্থে কেবলমাত্র হয় উদ্দেশ্য হবে না হলে বিধায় হবে, একই সাথে কিন্তু দুইটা হবে না। অর্থাৎ হইলে উদ্দেশ্য হবে না হলে বিধায় হবে। কেবলমাত্র উদ্দেশ্য বা বিধায় হওয়ার ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় সেটা সংকীর্ণ অর্থে, এটা বলে আসছি, ঠিক আছে। এখন দেখেন, ওই যে ফার্স্ট ক্লাসে, প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে শব্দ কত প্রকার, শব্দ কত প্রকার, আপনারা অনেকে অনেকভাবে অ্যান্সার দিয়েছিলেন। শব্দ আমি বলছিলাম যে 3 প্রকার। সেখানে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে আমরা 3 প্রকারের শব্দ পাই। 3 প্রকারের শব্দ কি, একটা হচ্ছে পদযোগ্য শব্দ, ঠিক আছে, আর একটা সহপদযোগ্য শব্দ, আর একটা হচ্ছে কি পদ নিরপেক্ষ শব্দ। এখন এই পদযোগ্য শব্দটা কি, দেখেন একটু খেয়াল করেন, পদযোগ্য শব্দটা কি। এটা হচ্ছে এরকম, যখন আমি বলবো যে কোনো পদ যুক্তিবিদ্যার উদ্দেশ্য বা বিধায় রূপে ব্যবহৃত হয় কিন্তু আর কারো কি লাগে না, অর্থাৎ কারো সাহায্যের প্রয়োজন হয় না, কারো সহযোগিতা নিতে হয় না, তখন আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে পদযোগ্য শব্দ। অর্থাৎ পদের যোগ্য, ওইটার যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে আর কারোর সাহায্য দরকার নাই। যেমন এটা হতে পারে যে মানুষ হয় মরণশীল, ঠিক আছে, এটা একটু খেয়াল করেন যে মানুষ হয় মরণশীল, বরফ হয় সাদা, এই যে দুইটা যুক্তি বাক্য আমরা নিয়েছি, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে দেখেন, এখানে বলছি যে মানুষ, গরু, পাখি, এইখানে দেখেন এই যে মানুষ মরণশীল, ঠিক আছে, বরফ সাদা, এই যে বিষয়গুলো আছে আমাদের, ঠিক আছে, এইগুলো কিন্তু ব্যবহৃত হয়েছে একদম নিজস্ব অর্থে। এইটা কিন্তু আর অন্য কারো সহযোগিতা নেয়নি অর্থ প্রকাশ করার ক্ষেত্রে। মরণশীল নিজেই ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে পদযোগ্য শব্দ, যেটা একদম ডিরেক্ট, যেটা একদম হুবহু যুক্তিবিদ্যার উদ্দেশ্য বা বিধায় রূপে ব্যবহৃত হবে, তখন সেটা কি হবে, পদযোগ্য শব্দ। এতটুকু বুঝতে পারছেন, পদযোগ্য শব্দ কি হবে, তাহলে পদযোগ্য শব্দ। এরপরে আসেন দেখেন, এরপরে সহপদযোগ্য শব্দ আমরা বলছিলাম 3টা: পদযোগ্য, সহপদযোগ্য এবং পদনিরপেক্ষ। অর্থাৎ যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কোনো বচনের উদ্দেশ্য বা বিধায় রূপে ব্যবহৃত হয় না, কিন্তু ওইটা কি হয়, ওইটা অন্য একটা অর্থপূর্ণ শব্দের সহযোগিতা নিয়েই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধায় রূপে ব্যবহৃত হয়, তখন আমরা তাকে বলবো সহপদযোগ্য শব্দ। যেমন দেখেন, এখানে দেওয়া আছে তি,
সরি, টি, টা, খানা, খানি, গুলো, যে এবং ঠিক আছে ইত্যাদি। এখন এটা কিরকম এক্সাম্পলটা দেখেন, আমগুলো, এই দেখেন গুলো আছে, আমরা কি গুলোকে শুধু ইউজ করতে পারি? যেমন গুলো খেতে মিষ্টি, আমরা কি এটা ইউজ করতে পারি যে গুলো খেতে মিষ্টি? গুলোটার দ্বারা কি বোঝাচ্ছে আমরা কিন্তু এটা কোনো অর্থই পাই না, ঠিক আছে। কিন্তু যখন এর সাথে আমি লাগাই দেব আম, আম, এখন এই আম কিন্তু একটা পদযোগ্য শব্দ, ঠিক আছে। পদযোগ্য শব্দ, অন্য কোনো কিছু সহযোগিতার দরকার হয় না, কারণ আমরা যদি গুলোটা মুছে দিতাম, দেখেন আম, আম খেতে মিষ্টি, আম খেতে মিষ্টি, ঠিক আছে। এখন এই যে আমটা আছে, আম কিন্তু নিজস্ব অর্থ ব্যবহৃত হয়েছে, এটা আর কারো সহযোগিতার দরকার নাই। কিন্তু পদযোগ্য শব্দ এইটা আমকে নির্দেশ করছে, যখন আমরা আমের সাথে গুলো দিব, তখন এই গুলোটা হলো কি, এই গুলোটা হচ্ছে সহপদযোগ্য শব্দ, অর্থাৎ একটি পদের সাথে সহযোগিতা করবে, তখন সেটা সহপদযোগ্য শব্দ। আবার দেখেন এটার সাথে যদি আমি এটা লিখতে পারি যে আপেলটি, দেখেন আপেলটি খেতে মিষ্টি, এখন এই যে টিটা আছে, এই টিটা কিন্তু সহপদযোগ্য শব্দ। তাহলে কি বললাম, টিটা, খানাখানি, গুলো, এইগুলো যেটা একটা স্বাধীন শব্দের সাথে যুক্ত হবে, তখন সেটা হচ্ছে সহপদযোগ্য শব্দ। এতটুকু ক্লিয়ার। এরপরে আসেন, এরপরে আসেন পদনিরপেক্ষ শব্দ। দেখেন পদনিরপেক্ষ অর্থাৎ কি, পদের মধ্যে থাকবে না। পদনিরপেক্ষ শব্দ পদের মধ্যে থাকবে না, কিরকম, যে শব্দ স্বাধীনভাবে অন্য পদের শব্দের সাহায্য নিয়ে কোনো বাক্যের বচনের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাকে পদনিরপেক্ষ শব্দ বলে। অর্থাৎ সে স্বাধীনভাবে নিজেও ব্যবহৃত হয় না, আবার অন্য কারো সহযোগিতা নিয়েও এই যুক্তিবিদ্যায় পদের একটা যুক্তি বাক্যে ব্যবহৃত হয় না, তখন সেটা কি হয়, সেটা হচ্ছে পদনিরপেক্ষ শব্দ। নিরপেক্ষ মানে কি, এও না ও না, অর্থাৎ এও না বিও না, ঠিক আছে, এটা আলাদা অন্য কিছু। যেমন হতে পারে এখানে কি বলছে যে হাই, মারহাবা, উ, আ ইত্যাদি। অর্থাৎ এই যে আমরা বলি না যে এই শব্দগুলো কিন্তু আমরা সচরাচর বলে থাকি, ঠিক আছে, এইগুলো হচ্ছে পদনিরপেক্ষ শব্দ, এগুলো পদের মধ্যে আমরা পাই না। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছেন? আপনারা বুঝতে পারছেন এতটুকু? দেখেন আর একটা বিষয় আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ব্যক্তর্থ এবং জাত্যর্থ। ব্যক্তর্থ এবং জাত্যর্থ এটা নিয়ে আলোচনা করি। দেখেন ব্যক্তর্থটা কি এবং জাত্যর্থটা কি। গতানুগতিক যুক্তিবিদ্যা বা প্রচলিত যুক্তিবিদ্যায় পদের অর্থ ও যৌক্তিক মূল্যের দিক থেকে বিচার করলে দেখা যায় প্রত্যেকটি পদের দুটি দিক রয়েছে, অর্থাৎ একটা পদের দুইটি দিক আমরা পাই। প্রচলিত যে যুক্তিবিদ্যা আছে বা গতানুগতিক যুক্তিবিদ্যা যেটাই আমরা বলি না কেন, সেই ক্ষেত্রে যুক্তির যখন মূল্যায়ন করব, ওই পদের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় পাবো। পদের ক্ষেত্রে কয়টা বিষয় পাবো? দুইটা বিষয় পাবো। কি দেখেন, একটা হচ্ছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্যক্তর্থ, আর একটা হচ্ছে জাত্যর্থ, ঠিক আছে। তাহলে পদের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় পাই। পদের ক্ষেত্রে কয়টা বিষয় পাই? দুইটা। কি কি? একটা হচ্ছে ব্যক্তর্থ আর একটা হচ্ছে জাত্যর্থ। এখন দেখেন ব্যক্তর্থ বিষয়টা দ্বারা কি নির্দেশ করে, এটা একটু আমরা জানার চেষ্টা করি। দেখেন এখানে বলা হয়েছে যে কোন পদের ব্যক্তর্থ বলতে ওই পদ একই অর্থে যে বস্তু বা বস্তুগুলোর উপর আরোপ করা হয় সেটাই ব্যক্তর্থ বা বোঝানো হয় আর কি। হ্যাঁ, দেখেন অর্থাৎ মূল কথা হচ্ছে এই ব্যক্তর্থ, একটু খেয়াল করেন, দেখেন খেয়াল করেন, আরেকটা হচ্ছে গুণের দিক।
একটা হচ্ছে সংখ্যার দিক আর একটা হচ্ছে গুণের দিক। সংখ্যার দিকটা কি? ব্যক্তার্থ। হ্যাঁ, সংখ্যার দিকটা কি? ব্যক্তার্থ। ঠিক আছে, এটা দেখেন একটু খেয়াল করেন, সংখ্যার দিকটা কি? সংখ্যার দিকটা হচ্ছে ব্যক্তার্থ এবং গুণের দিকটা হচ্ছে কি? জাত্যার্থ। অর্থাৎ আমরা যখন গুণ প্রকাশ করব তখন সেটা হবে জাত্যার্থ, এবং যখন সংখ্যা প্রকাশ করব তখন সেটা হবে কি? ব্যক্তার্থ। ঠিক আছে, দেখেন একটু খেয়াল করেন, তাহলে এইখানে ব্যক্তার্থের ক্ষেত্রে আমরা কি পাই? ব্যক্তার্থের ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে আমাদের সংখ্যাগত দিক। ঠিক আছে, পরিমাণগত দিক, অর্থাৎ কতটুকু যাচ্ছে। ধরেন আমরা যদি বলি যে দার্শনিক, দার্শনিক পদের ব্যক্তার্থ হচ্ছে যথাক্রমে থেলিস, সক্রেটিস, প্লেটো থেকে শুরু করে পৃথিবীতে যত দার্শনিক রয়েছে সেগুলো হচ্ছে ব্যক্তার্থ, অর্থাৎ সংখ্যাগত দিকে যাইতে হবে। এখন যদি মানুষ বলি, মানুষের ব্যক্তার্থ কি হবে? মানুষের ব্যক্তার্থ রহিম, করিম, যদু, মধু, যত নাম আছে মানুষের, ঠিক আছে, সব কিন্তু মানুষের কি? ব্যক্তার্থ দিক, অর্থাৎ সংখ্যাগত দিক। আর জাত্যার্থের ক্ষেত্রে আমরা কি পাই? জাত্যার্থের ক্ষেত্রে পাই হচ্ছে আমরা গুণের দিক। দেখেন মানুষের কি কি গুণ আছে, আমরা জানি মানুষকে সাধারণত আমরা দুইটা গুণ দ্বারা কি করতে পারি? দুইটা গুণ দ্বারা গুণান্বিত করতে পারি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তার জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তাহলে জীববৃত্তি একটা বিষয় এবং বুদ্ধিবৃত্তি আর একটা বিষয়। ঠিক আছে, এইটা হচ্ছে মানুষের কি? মানুষের হচ্ছে জাত্যার্থের দিক। খেয়াল করেন, খেয়াল করেন, দেখেন গুণগত দিক থেকে একটি পদ, বস্তু বা ব্যক্তির যে সকল আবশ্যিক ও সাধারণ গুণকে বোঝায় সে সকল গুণকে পদের জাত্যার্থ বলে। ঠিক আছে, এখন দেখেন এই যে এখানে আমাদের আছে, এটা হচ্ছে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। ঠিক আছে, তারপরে জ্ঞান অনুরাগ, তারপরে হাস্যপ্রিয়তা ইত্যাদি বিষয়গুলো আমরা কি করতে পারি? এগুলো আমরা জাত্যার্থের অন্তর্ভুক্ত করতে পারি। কিন্তু ব্যক্তার্থের ক্ষেত্রে আমরা কি বললাম? ব্যক্তার্থের ক্ষেত্রে হচ্ছে সেই বিষয়টা হবে সংখ্যার দিক। ঠিক আছে, ব্যক্তার্থের অর্থে সংখ্যার দিক, আর জাত্যার্থে সেটা হচ্ছে গুণের দিক। এইটুকু বুঝতে পারছেন তো? এতটুকু যে ব্যক্তার্থ এবং জাত্যার্থ, বুঝতে পারলে ক্লিয়ার লেখেন, একটু বুঝতে পারলে ক্লিয়ার লেখেন। ক্লিয়ার লেখেন, ক্লিয়ার। ওকে, ওকে, ব্যক্তার্থ জাত্যার্থ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে যাচ্ছি, আর একটু দেখা যাক। এখন দেখেন এই ব্যক্তার্থ জাত্যার্থের সম্বন্ধ বা হ্রাস বৃদ্ধির নিয়ম, এখানে আমরা 4টি নিয়ম পাবো। ব্যক্তার্থ এবং জাত্যার্থ হ্রাস বৃদ্ধি, একটা বাড়লে আর একটা কমে, একটা কমলে আর একটা বাড়ে। এইটা আমরা 4 প্রকারে 4টি হ্রাস বৃদ্ধির নিয়ম পাবো। ঠিক আছে, কয়টি পাবো? 4টি পাবো। একটু খেয়াল করেন, দেখেন আর একটু বলে নেই যে ব্যক্তার্থ এবং জাত্যার্থ বিষয়টা একটা আর একটার কি? বিপরীত। একটা আর একটার বিপরীত। কিভাবে? দেখেন, যদি কোনো পদের ব্যক্তার্থ বাড়ে, অর্থাৎ যদি সংখ্যাগত দিক বাড়ে, তাহলে তার জাত্যার্থ কমে। যদি সংখ্যার দিকটা বাড়ে তাহলে তার গুণের দিকটা কমে যায়। ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে যায়। কিভাবে কমে? যখন আপনি ওই ব্যক্তার্থের ক্ষেত্রে, অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে মানুষের সাথে ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, তারপরে আরো যত প্রাণী আছে সবগুলো যদি অ্যাড করে দেন, তখন কিন্তু সেইখান থেকে জীববৃত্তি থাকবে, বুদ্ধিবৃত্তিটা হারিয়ে যাবে। ঠিক আছে, আবার ধরেন মানুষ হাস্যপ্রিয় জীব বা হাস্যপ্রিয় প্রাণী, এই ক্ষেত্রে কিন্তু ছাগল, ভেড়া এদেরকে কিন্তু হাসাইতে পারতেছেন না। ঠিক আছে, তারপরে পাখি, এরা হাসলে কি বুঝতে পারেন? বুঝতে পারেন, এটা আমরা বুঝি না। ঠিক আছে, তখন কি হচ্ছে? এই যে গুণের দিকটা তখন কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, এবং সংখ্যার দিকটা অর্থাৎ ব্যক্তার্থ কি হচ্ছে? ব্যক্তার্থ বেড়ে যাচ্ছে আর জাত্যার্থ কমে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম নিয়ম। ঠিক আছে, দ্বিতীয় নিয়মটা দেখেন, যদি কোনো পদের ব্যক্তার্থ কমে তাহলে তার জাত্যার্থ বাড়ে, যদি ব্যক্তার্থ কমে তাহলে জাত্যার্থ বাড়বে। কিভাবে? এই একই এক্সাম্পল দিতে পারি। আমি সংখ্যার দিকটা কমায় নিয়ে আসলাম, সকল প্রাণী থেকে আমি নিয়ে আসলাম মানুষের ক্ষেত্রে, তখন কিন্তু তার জাত্যার্থ বেড়ে গেল, জীববৃত্তির সাথে বুদ্ধিবৃত্তি যুক্ত হয়ে গেল। ঠিক আছে, আর যখনই ব্যক্তার্থ বাড়াবো তখন কিন্তু কি হবে?
এই জাত্যর্থ অর্থাৎ গুণের পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, তাহলে এই কমা আর বাড়ার ক্ষেত্রে আমরা কি দেখলাম, ব্যক্তার্থ বাড়লে জাত্যর্থ কমে, আবার যদি ব্যক্তার্থ কমানো যায় তাহলে জাত্যার্থ বাড়ে। এরপর তৃতীয় নাম্বারটা কি আসে দেখেন, যদি কোনো পদের জাত্যার্থ বাড়ে তাহলে ব্যক্তার্থ কমে। এই যে এইটারই বিপরীত যে যদি জাত্যার্থ বাড়ে তাহলে ব্যক্তার্থ কমবে। এইটা প্রথমে বলছিলাম কি, যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে জাত্যার্থ কমবে, এইখানে জাত্যার্থ বাড়ছে ব্যক্তার্থ কমে গেছে, ওই একই এক্সাম্পল। ঠিক আছে, যদি আমি গুণের দিকটা বুদ্ধিবৃত্তির সম্পন্ন সাথে যদি আমি আরো কিছু অ্যাড করে দিই, ধরেন হাস্যপ্রিয়, সব মানুষ তো হাসে না। ঠিক আছে, সব মানুষ হাসে না, কিছু কিছু মানুষ আছে যে তারা হাসতে পারে না। ঠিক আছে, যেমন ধরেন যে যারা বোবার আছে, ঠিক আছে, তারা হাসলেও তো ওইভাবে বোঝা যাবে না, বুঝতে পারবেন না। ঠিক আছে, তারপরে চিন্তাশীল। ঠিক আছে, এখন সবাই যে চিন্তা করবে এমনটা না, কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতেছে, আরেকজন আরেকভাবে চিন্তা করতেছে। এখন চিন্তার বিষয়টা তাহলে কি হলো, জাত্যার্থ যদি আমি বাড়াই তাহলে মানুষের সংখ্যার দিকটা কমে আসবে। ঠিক আছে, এরপরে আসেন চতুর্থ নাম্বারটা, যদি কোনো পদের জাত্যার্থ কমে তাহলে তার ব্যক্তার্থ বাড়ে। ওই একই এক্সাম্পল, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে চারটে বানানো হয়েছে। প্রথমটা কি, প্রথমটা বলছিলাম যে যদি পদের ব্যক্তার্থ বাড়ে, ব্যক্তার্থ বাড়লে কি হবে, ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমবে। তারপরে যদি ব্যক্তার্থ কমে তাহলে জাত্যার্থ বাড়বে। আবার তৃতীয় কি বলছি, জাত্যার্থ বাড়লে ব্যক্তার্থ কমবে, আর যদি জাত্যার্থ কমে তাহলে ব্যক্তার্থ বাড়বে। একই কথা। এতটুকু এটা কি বুঝতে পারছেন? এইটা বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। দেখেন, এখন এই হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে আমরা যেটা করলাম যে ব্যক্তার্থ যদি বাড়াই তাহলে জাত্যার্থ কমে গেল, আবার যদি ব্যক্তার্থ কমাই তাহলে জাত্যার্থ বেড়ে গেল, জাত্যার্থ যদি বাড়ে ব্যক্তার্থ কমে যায়, ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে যায়। একই কথা আমরা চারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি। ঠিক আছে, এখন এইটার আবার একটু সীমাবদ্ধতা আছে, সব জায়গায় তো আর একই নিয়ম চলে না, এখানে কিছু সীমাবদ্ধতার জায়গাও অ্যাড করতে হয়। কিরকম দেখেন, যে পদের ব্যক্তার্থের হ্রাস বৃদ্ধির নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে স্বীকৃত হলেও এর মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। হ্যাঁ, এই হ্রাস বৃদ্ধির নিয়মটি একটি ভ্রান্ত ধারণার উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, বাস্তবে আমরা দেখি কোনো পদেরই ব্যক্তার্থ বা জাত্যার্থের পরিবর্তন হয় না। ঠিক আছে, এটি একটি কিন্তু ভ্রান্ত ধারণার উপর প্রতিষ্ঠিত, এটা একটু মাথায় রাখবেন। দেখেন কি বলছে, যে এটি একটি কি ভ্রান্ত ধারণার উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ বাস্তবে আমরা দেখি কোনো পদেরই ব্যক্তার্থ বা জাত্যার্থের পরিবর্তন হয় না, যেটা যেমন আছে তেমনই থাকে। ঠিক আছে, এখন দেখা গেল যে একজন মানুষের মধ্যে থেকে জীববৃত্তি কি আপনি আলাদা করতে পারবেন? পারবেন না। বুদ্ধিবৃত্তি আলাদা করতে পারবেন? পারবেন না। এটা কিন্তু তার মধ্যেই থাকবে। আবার সংখ্যাগত দিক, আপনি সংখ্যা কি মানে কম বেশি করতে পারবেন? আপনি নিজে নিয়ে নিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি তো কমাচ্ছেন বা বাড়াচ্ছেন না। আপনি 10টা নিচ্ছেন, 20টা নিচ্ছেন বা 40টা 60টা নিচ্ছেন, কিন্তু এই ওয়ার্ল্ডে যেগুলো আছে সেগুলো তো আপনি কমাতে বাড়াতে পারতেছেন না। আপনি এর মধ্যে থেকেই কমাচ্ছেন বা বাড়াচ্ছেন, কিন্তু প্রকৃত অর্থে আপনি করতে পারছেন না। সুতরাং এটা একটি ভ্রান্ত ধারণার উপর প্রতিষ্ঠিত। আবার দেখেন, পদ সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণ ব্যক্তার্থকে নির্দেশ করে, একটি সুনির্দিষ্ট জাত্যার্থকে উল্লেখ করে। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন জাত্যার্থ আছে, ব্যক্তার্থ আছে, কিন্তু এই পদের ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কিছু জাত্যার্থ বা ব্যক্তার্থকে নির্দেশ করতেছি। ঠিক আছে, এখন এটা কিন্তু একটি ভ্রান্ত ধারণা, এটার বাস্তবসম্মত কোনো বিষয় আমরা পাই না। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমি যেভাবে চিন্তা করতেছি, আমি যেটা চিন্তা করতেছি, আমি সেভাবেই নিয়ে আমার একটা যুক্তিকে সাজাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতার জায়গা। সীমাবদ্ধতা বুঝতে পারছেন তাইলে আপনারা? হ্যাঁ, সীমাবদ্ধতা এই বিষয়টাকে নির্দেশ করে যে এটা ভ্রান্ত ধারণার উপর প্রতিষ্ঠিত, বাস্তবে এটার সুনির্দিষ্ট কোনো আমরা ব্যক্তার্থ বা যাত্রাবর্তের পরিবর্তন বিষয়টাকে লক্ষ্য করি না। ঠিক আছে, এবং এটার পরিবর্তন কিন্তু আমরা করতে পারি না, পরিবর্তন বা পরিবর্ধন পরিমার্জন কিছুই আমরা করতে পারি না। এটা চিরন্তন, যেমন আছে তেমনই থাকবে, জাস্ট আমরা সংখ্যার দিক থেকে নিয়ে নিচ্ছি নিজের মতো করে, আবার বাদ দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে মূল কারণ। ঠিক আছে, আচ্ছা নেক্সটে দেখেন, এখন দেখেন পদের প্রকারভেদ। পদের প্রকারভেদ
সরল পদ ও যৌগিক পদ। ঠিক আছে, সরল পদ ও যৌগিক পদ। দেখেন সরল পদটা কি, পদের ক্ষেত্রে পদের বিভিন্ন প্রকার ভেদ আছে, তার মধ্যে আমরা বলবো সরল পদ ও যৌগিক পদ। যে পদ একটি মাত্র শব্দ দ্বারা গঠিত তাকে সরল পদ বলে। ঠিক আছে, কেমন, যেমন মানুষ, মানুষ, এই মানুষ, বিশ্ববিদ্যালয়, প্রাণী, ছাত্র, বই ইত্যাদি, এগুলো হচ্ছে সরল পদ। মানুষ হয় মননশীল। তারপরে তারপরে হচ্ছে আমরা বলতে পারি যে সে হয় ছাত্র। ঠিক আছে, আরো এক্সাম্পল দিতে পারি, এগুলো যে বিশ্ববিদ্যালয় নিয়ে এক্সাম্পল দিতে পারি, ছাত্র নিয়ে, বই নিয়ে, এগুলো নিয়ে আরো এক্সাম্পল দিতে পারি। কিন্তু এখানে বলছে যে সরল পদ ও যৌগিক পদ। এখন এই একটা মাত্র পদ যদি আমরা ব্যবহার করি তাকে কি বলবো, সরল পদ। যেখানে একটি মাত্র পদ থাকবে সেটা হচ্ছে সরল পদ। ঠিক আছে, আর যৌগিক পদ কখন হবে, যখন একটা যুক্তি বাক্যের মধ্যে একাধিক পদ ইউজ করব তখন সেটাকে হবে হচ্ছে যৌগিক পদ। ঠিক আছে, এখন দেখেন এইটা একটু খেয়াল করেন, বিশেষ পদ ও সাধারণ পদ। এটা কি বলছে, যে পদ দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বিশেষ পদ বলে। ঠিক আছে, একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যেমন ধরেন কলম দ্বারা কলমকেই বুঝাচ্ছে, কলম দ্বারা আর কোনো কিছু বুঝাচ্ছে না, এটা হচ্ছে কি বিশেষ পদ। ঠিক আছে, এখন যেমন মনে করেন বললাম যে ঢাকা, রবীন্দ্রনাথ ঠাকুর, পৃথিবীর উচ্চতম পর্বত, আমরা জানি। এখন এই যে তিনটা বিষয়টা আমি দেখানোর চেষ্টা করছি, ঢাকা, রবীন্দ্রনাথ ঠাকুর, পৃথিবীর উচ্চতম পর্বত। এখন এই ঢাকা দ্বারা কি আপনি লন্ডনকে বুঝাবেন না, ঢাকা দ্বারা ঢাকাকেই বুঝাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরকেই বুঝাবেন, আপনি নজরুলকে বুঝাবেন না। তারপরে পৃথিবীর উচ্চতম পর্বত আমরা বলি যে মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, এখন ওই মাউন্ট এভারেস্ট তারা কিন্তু আপনি এই বাংলাদেশের এই তাজিনডং বিজয় বলেন বা বাংলাদেশের আরো গারো পাহাড়, যে পর্বত পাহাড় গুলো আছে সেগুলো কিন্তু আপনি বুঝাবেন না, ওইটা দ্বারা মাউন্টেন এভারেস্ট। ঠিক আছে, এইটাকেই বুঝাবেন। সুতরাং বিশেষ পদটা কি, যেটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে সেটাই বিশেষ পদ। আর সাধারণ পদটা কি, সাধারণ পদটা কি, সাধারণ পদটা হচ্ছে সেটাই যখন আমি বলবো মানুষ, মানুষ। ঠিক আছে, এখন মানুষ হইতে গেলে মানুষের মধ্যে রহিম, করিম, যদু, মধু বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, সেটা হচ্ছে সাধারণ পদ। বোঝা গেল? এতটুকু বুঝতে পারছেন? বুঝতে পারলে ক্লিয়ার বলেন। বুঝতে পারলে একটু ক্লিয়ার বলে দেন। নেক্সটে যাব। হ্যাঁ, ওকে, দেখেন বিশিষ্ট পদকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, বিশিষ্ট পদকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট এবং অর্থহীন বিশিষ্ট। ঠিক আছে, দেখেন অর্থপূর্ণ আর অর্থহীন বিশিষ্টটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। সূর্যোদয়ের দেশ একটি অর্থপূর্ণ বিশিষ্ট পদ, সূর্যোদয়ের দেশ। ঠিক আছে, সূর্যোদয়ের দেশ একটি অর্থপূর্ণ বিশিষ্ট পদ। এই পদটি দিয়ে প্রত্যক্ষভাবে জাপানকে না বুঝিয়ে একটি বিশেষ গুণের ভিত্তিতে যে দেশে প্রথম সূর্যোদয় হয় সে দেশকে বোঝানো হয়েছে। অনুরূপ আরো একটি অর্থপূর্ণ বিশিষ্ট পদ হচ্ছে বাজারের শহর, বাজারের শহর কায়রো, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, নিশীথ সূর্যোদয়ের দেশ নরওয়ে, জানি। হ্যাঁ, আর সূর্যোদয়ের দেশ হিসেবে আমরা জাপানকে বুঝলাম, কিন্তু এটা কিন্তু জাপানকে একদম ডিরেক্টলি বুঝায় নাই, জাপানকে একটি বিশেষ গুণের ভিত্তিতে বোঝানো হয়েছে। ঠিক আছে, এটি কিন্তু শুধুমাত্র জাপানকে বোঝাচ্ছি না, একটি গুণের ভিত্তিতে। গুণটা কি, যে সূর্যোদয়ের দেশ, সূর্য উদিত হয়, সেটা হচ্ছে সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান। আবার বাজারের শহর কায়রো। আবার যদি বলি রিক্সার শহর, রিক্সা শহর কি, ঢাকা, তাই না? পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর। এইটা হচ্ছে কি, এই গুণগুলোর মাধ্যমে, এই গুণগুলোর মাধ্যমে আমরা এই পদটাকে বোঝাচ্ছি। এটা হচ্ছে বিশিষ্ট, হ্যাঁ, অর্থপূর্ণ বিশিষ্ট পদ, এটার একটা অর্থ দাঁড়াচ্ছে। ঠিক আছে, এরপরে আসেন, দেখেন সমষ্টিবাচক এবং ব্যষ্টিবাচক পদ। এখন যখন আমি সমষ্টি বুঝাবো, অর্থাৎ যে পদ দ্বারা একই গুণ বিশিষ্ট বস্তু বা ব্যক্তিকে আলাদা বা পৃথকভাবে না বুঝে তাদের সমষ্টিকে বুঝাবে, তখন সেটা বুঝাবে হচ্ছে সমষ্টিবাচক পদ। যেমন জুরি, সেনাবাহিনী, মুক্তিবাহিনী, ছাত্র, জনতা, গ্রন্থাগার, এগুলো কিন্তু আমরা কি বুঝেছি, গ্রন্থাগার কি, এখানে অনেক বইয়ের সমষ্টি থাকবে। তারপরে মুক্তিবাহিনী কি, অনেক মানুষ মিলে একটা বাহিনী গঠন করবে। তারপরে সৈন্যবাহিনী একই অবস্থা, জুরি, জুরি ওই একই অবস্থা, ওই সৈন্যবাহিনীর মধ্যেই পড়ে। তারপরে ছাত্র, ছাত্রর মধ্যে আপনি অনেককে অন্তর্ভুক্ত করতে পারবেন যারা পড়াশোনা করছে বা করা অবস্থায় আছে। ঠিক আছে, জনতা, পাবলিককে বুঝাচ্ছেন, এটা হচ্ছে কি সমষ্টিবাচক। ঠিক আছে, এরপরে দেখেন ব্যষ্টিবাচক। ব্যষ্টিটা কি বোঝাচ্ছে, ব্যষ্টিটা হচ্ছে কি সমষ্টি দ্বারা আপনি সমষ্টিকে বুঝালেন। ঠিক আছে, আর ব্যষ্টিবাচকটা কি,
নন কালেকটিভ যেটাকে বলে, অর্থাৎ কালেকটিভ না, সমষ্টিক না, সেটাই হচ্ছে ব্যষ্টিক। ঠিক আছে, অর্থাৎ সমষ্টির বিপরীত হচ্ছে নন কালেকটিভ, ব্যষ্টিবাচক। ঠিক আছে, এখন দেখেন বস্তুবাচক এবং গুণবাচক। বস্তুবাচকটা কি? কোনো বস্তুকে নির্দেশ করবে, যেমন চেয়ার, টেবিল, খাতা, কলম, বইপত্র, এগুলো বস্তুকে নির্দেশ করছে। আর একটা হচ্ছে কি গুণবাচক, অ্যাবস্ট্রাক্ট যেটাকে বলা হয়, শুধুমাত্র গুণকে নির্দেশ করবে, এটার কিন্তু বাস্তব অস্তিত্ব নাই। যেমন মনে করেন যে হাসি, তারপরে কান্না, দুঃখ, সুখ, এগুলো হচ্ছে গুণবাচক। ঠিক আছে, তারপরে ভালো মন্দ, এগুলোর কিন্তু আপনি বাস্তবিক কোনো এক্সাম্পল দেখাইতে পারবেন না, যে অস্তিত্ব দেখাইতে পারবেন না, বস্তুগত কোনো অস্তিত্ব নেই, কিন্তু এটার কি আছে, এটার একটি গুণবাচক উপস্থিতি আছে। ঠিক আছে, যেমন মনে করেন যে কৃপণকে যদি বলা হয় বস্তুবাচক পদ, আবার মানুষত্ব গুণের অধিকারী মানুষকে বলা হয় বস্তুবাচক পদ। ঠিক আছে, কিন্তু এই যে কার্পণ্য, এটা একটা গুণ। কার্পণ্য কি আপনি বস্তু দেখাতে পারবেন যে এটা কার্পণ্য বস্তু? এরকম দেখানো যায় না। ঠিক আছে, এটা হচ্ছে গুণবাচক। ওকে, নেক্সটে যাচ্ছি। দেখেন সদর্থক, নয়ার্থক এবং ব্যাহতার্থক। এখন সদর্থকটা কি? সদর্থক মানে স্বীকার করে নিব, যেটা স্বীকার করে নেওয়া সেটাই সদর্থক। নয়ার্থক কি? অস্বীকার করে নেওয়া। ঠিক আছে, স্বীকার, অস্বীকার। তারপর দেখেন নিরপেক্ষ, সাপেক্ষ পদ, অর্থাৎ নিরপেক্ষ কি? একটা অন্যটার উপরে নির্ভর করবে না। ঠিক আছে, একটা অন্যটার উপরে নির্ভর করবে না। আর সাপেক্ষটা কি? সাপেক্ষটা হচ্ছে কি করবে? নির্ভর করবে, অর্থাৎ যদি এইটা হয় তাহলে ওইটা হবে। যেমন যদি বলি, দেখেন একটা এক্সাম্পল দেই, মাঠ ভিজবে। দেখেন এটা কি হচ্ছে? যদি বৃষ্টি হয় তাহলে মাঠ ভিজবে। এই যে দুইটা যুক্তি দেখতে পাচ্ছেন, একটা কিন্তু আর একটার উপরে কি করছে? নির্ভর করছে। যদি বৃষ্টি হয় তাহলে মাঠ ভিজবে, যদি না হয় তাহলে ভিজবে না। যদি বৃষ্টি হয় তাহলে মাঠ ভিজবে। এরকম এক্সাম্পল দিতে পারি, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি না আসো তাহলে আমি যাব না। ঠিক আছে, এটা হচ্ছে কি? সাপেক্ষ, একটার উপরে একটা নির্ভর করতেছে। ঠিক আছে, আর নিরপেক্ষটা কি? যেমন এই যে গাছ, পানি, ফুল, বিদ্যালয়, এগুলো কিন্তু কারোর উপরে নির্ভর করছে না। দেখেন তারপরে একটু খেয়াল করেন, নির্দিষ্ট পদ, অনির্দিষ্ট পদ। ঠিক আছে, এখন নির্দিষ্ট করে কি বুঝাচ্ছে, অনির্দিষ্ট করে কি বুঝাচ্ছে, এগুলো আপনারা খুব ভালো করে জানেন, এটা নিয়ে এত বেশি আলোচনা করার কিছু নাই। এখন যদি বলি যে ছাত্র, ছাত্র, ঠিক আছে, ছাত্র কোন ছাত্রকে বুঝাচ্ছে? এটা কিন্তু নির্দিষ্ট করা, মানে নির্দিষ্ট করে বুঝাচ্ছে না। কিন্তু যদি বলি যে সকল ছাত্র, মানে সবগুলো, এটা একটি নির্দিষ্ট। ছাত্রটি, ওই ছাত্রটি, এটাও একটা নির্দিষ্ট। ঠিক আছে, দেখেন যাত্রার্থক, অযাত্রার্থক পদ। যাত্রার্থক কি বলছিলাম? যাত্রার্থ হচ্ছে গুণগত দিক, অযাত্রার্থক হচ্ছে কি? গুণের বাইরে যেগুলো থাকবে সেগুলো অযাত্রার্থক। তারপরে বিপরীত পদ ও বিরুদ্ধ পদ। বিপরীত পদটা কি? বিপরীত আর বিরুদ্ধের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট আছে। কিরকম? যেমন আমরা বলি যে সাদা, সাদা, দেখেন এইটা একটু খেয়াল করেন, যদি বলি সাদা, এইটার বিপরীত কি হবে? এটার বিপরীত হচ্ছে কালো, এটার বিপরীত কালো। আপনারা একটু লেখেন, আপনারা একটু লিখে দেন আমাকে আহ যে এই এই সাদা পথটির বিরুদ্ধ পথ কি হবে? সাদা পথটির বিরুদ্ধ পথ কি হবে? আপনারা একটু বলেন। সাদা পথটির বিরুদ্ধ পথ কি হবে একটু বলেন। সাদা পথটির বিরুদ্ধ পথ একটু লিখে দেন। সাদা পথটির বিরুদ্ধ পথ, বিরুদ্ধ পথ, বিপরীত পদ না। বিরুদ্ধ পদ কি হবে? বিপরীত পদ না, বিরুদ্ধ পদ লিখবেন। আমি বলছি যে সাদা হচ্ছে একটা পদ, এটার বিপরীত পদ হচ্ছে কি? কালো। সাদার বিপরীতে কালো, ভালোর বিপরীতে মন্দ। কিন্তু সাদার বিরুদ্ধ পদ কি হবে? সাদার বিরুদ্ধ পদ কি হবে? আপনারা একটু কমেন্ট করেন।
কমেন্টে বলে দেন সাদার সাদার বিরুদ্ধে কি হবে? একজন কালো বলছেন। যাই হোক, দেখেন বিপরীত এবং বিরুদ্ধ, বিপরীতটা কি? সাদার বিরুদ্ধে হচ্ছে, সরি, বিপরীতটা হচ্ছে কালো, এবং এটার বিরুদ্ধে হবে কি? অসাদা। ঠিক আছে, এটা বিরুদ্ধে হচ্ছে অসাদা। ঠিক আছে, বিপরীত কিন্তু কালো, সাদার বিপরীতটা হচ্ছে কালো, কিন্তু এর বিরুদ্ধ পদটা হবে হচ্ছে অসাদা, অর্থাৎ সাদা নয়। ঠিক আছে, এটা হচ্ছে বিপরীত এবং বিরুদ্ধ পদের বিষয়টা। বিপরীত বিরুদ্ধ পদ এটাকে বুঝতে পারছেন কিনা? বিপরীত এবং বিরুদ্ধ পদটা বুঝতে পারছেন কিনা? বুঝলে ক্লিয়ার বলেন, আমি নেক্সটে যাব। বুঝলে ক্লিয়ার বলেন, নেক্সটে যাব। ওকে, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন বাক্যের শ্রেণী বিভাগ, বাক্যের শ্রেণী বিভাগটা দেখেন। এখন একটি যুক্তি বাক্যে, একটি যুক্তি বাক্যে একটি যুক্তি বাক্যের ক্ষেত্রে দেখেন আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি একটি যুক্তি বাক্যকে। কিরকম? একটা হচ্ছে সরল যুক্তি বাক্য, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে যৌগিক। একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে যৌগিক। ঠিক আছে, এখন যৌগিকের ক্ষেত্রে আবার আমরা আরো তিনটা বিষয় পাই। একটা হচ্ছে কি সংযোজক, বিয়োজক এবং ডিসক্রিটিভ যৌগিক বাক্য। হ্যাঁ, সংযোজক, বিয়োজক এবং ডিসক্রিটিভ। একটু উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন, উদাহরণ দিলেই একটু ক্লিয়ার হবেন। দেখেন সরল যুক্তি বাক্য, যে যুক্তি বাক্যের মধ্যে, যে যুক্তি বাক্যের মধ্যে একটি উদ্দেশ্য পদ এবং একটি মাত্র বিধায় পদ থাকবে তাকে সরল যুক্তি বাক্য বলা হয়। যেমন রহিম হয় সুখী, এখানে রহিম এবং সুখী। ঠিক আছে, রহিম হয় সুখী, এখানে কি আছে? এই যুক্তি বাক্যের মধ্যে একটি মাত্র উদ্দেশ্য পদ আছে এবং একটি মাত্র বিধায় পদ আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সরল যুক্তি বাক্য। এখন যৌগিক যুক্তি বাক্যের ক্ষেত্রে একটু দেখেন, যে যুক্তি বাক্যে একাধিক উদ্দেশ্য পদ বা একাধিক বিধায় পদ এবং একাধিক বিবৃতি বা বক্তব্য থাকে তাকে যৌগিক যুক্তি বাক্য বলে। যেমন চক হয় সাদা ও শক্ত, দেখেন এই চকটা, এইটা একটা আছে উদ্দেশ্য, কিন্তু এখানে বিধায় আছে কয়টা? দুইটা, একাধিক আছে, সাদা ও শক্ত। তার মানে কি? চক হয় সাদা ও শক্ত, কথাটা তো সত্য, তাই না? যৌক্তিকভাবে এটা সত্য এবং বাস্তবিকভাবে সত্য। কিন্তু আমরা বলছি যদি উদ্দেশ্য এবং বিধায় পদে একটি করে থাকে, একটি করে পদ থাকে, তাহলে সেটা হচ্ছে সরল, আর যদি একাধিক থাকে তাহলে সেটা কি হবে? যৌগিক। হ্যাঁ, নেটে সমস্যা। হুম দেখেন তাহলে কি হলো, যে যৌগিকের ক্ষেত্রে আমরা উদ্দেশ্য বা বিধেয় পদে একাধিক পাবো, মানে একের অধিক পদ পাবো, তাহলে সেটা কি হবে? সেটা হবে আমাদের যৌগিক। দেখেন এখানে কি আছে? চক হয় সাদা, আবার চক হয় শক্ত, এইটা কিন্তু দুইটা আলাদা বিষয়, যেটা এক করে লেখা হয়েছে যে চক হয় সাদা ও শক্ত। ঠিক আছে, এটা হচ্ছে যৌগিক যুক্তি বাক্য। এরপরে দেখেন সংযোজক, সংযোজক, হ্যাঁ, সংযোজক যৌগিক যুক্তি বাক্য। দেখেন যে যৌগিক বাক্যের অন্তর্গত সরল বাক্য সমূহ হ্যাঁবাচক তাকে সংযোজক যৌগিক যুক্তি বাক্য বা কপুলেটিভ যুক্তি বাক্য বলে। যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একজন রাজনীতিবিদ ও
কবি ছিলেন। এখন এইটা একটা যৌগিক, কিন্তু এটা হ্যাঁবাচক। কি হয়েছে? হ্যাঁবাচক। যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একজন রাজনীতিবিদ ও কবি ছিলেন, এটা কিন্তু হ্যাঁবাচক, ঠিক আছে। এখন বিয়োজকের ক্ষেত্রে একটু খেয়াল করেন যে যৌক্তিক বাক্যে মানে যৌগিক বাক্যে একাধিক না সূচক সরল বাক্য অন্তর্ভুক্ত থাকে তাকে বিয়োজক বলে। যেমন সে নয় সাহসী ও বুদ্ধিমান, সে নয় সাহসী ও বুদ্ধিমান, এখানে দুইটা পদ আছে, কিন্তু এই বিয়োজকের ক্ষেত্রে না আসছে, আর এই সংযোজকের ক্ষেত্রে কি আসছে? হ্যাঁ আসছে, ঠিক আছে। এইটাই হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে না আসবে আর এটা হ্যাঁ আসবে। যৌগিক যুক্তি বাক্য সংযোজকের ক্ষেত্রে কি আসবে? হ্যাঁ, আর বিয়োজকের ক্ষেত্রে না, অর্থাৎ কি নাকচ করে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সংযোজক এবং বিয়োজকের। এরপরে আসেন, দেখেন ডিসক্রিটিভ যৌগিক বাক্য। দেখেন এখানে কি বলছে যে যৌগিক বাক্যের অন্তর্গত সরল বাক্যগুলো হইলে কিন্তু যদিও সত্য প্রবৃত্তি ব্যতিক্রমবাচক শব্দ দ্বারা যুক্ত থাকে, তখন সেটা কি হবে? তখন সেটা ডিসক্রিটিভ হবে। কিভাবে? দেখেন যে বিশাখ বিদ্বান হলেও অহংকারী নয়, মোহন ধনী হওয়া সত্ত্বেও বিনয়ী, সে বড় অফিসার কিন্তু মেজাজি। দেখেন সত্ত্বেও, যদিও, কিন্তু এইগুলো থাকলে কি হবে? যদিও, সত্ত্বে, কিন্তু এগুলো থাকে হচ্ছে ডিসক্রিটিভ। আর আমরা বলছিলাম যে সংযোগিক ক্ষেত্রে কি দেখলাম, আর এর আগে আমরা কি দেখলাম দেখেন তো, একটু খেয়াল করেন। সংযোগের ক্ষেত্রে আমরা হ্যাঁকে স্বীকার করেছি, আর বিয়োজকের ক্ষেত্রে আমরা নাকে স্বীকার করেছি। আর এখানে ডিসক্রিপটিভ ক্ষেত্রে আমরা কি দেখবো? দেখেন এখানে হচ্ছে সত্ত্বেও, যদিও, কিন্তু এগুলো থাকবে, যে সে বিদ্বান হলেও কি সৎ বা অসৎ, তারপরে সে যদিও ভালো মানুষ তারপরে সে অসৎ। এইগুলো কথা দ্বারা আমরা কি করতে পারি? একটা যুক্তি বাক্যকে সাজাতে পারি। ওকে, নেক্সটে যান। এখন দেখেন গুণের ভিত্তিতে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ করি। গুণের ভিত্তিতে কিরকম হবে? আমরা দুইটি ভাগে শ্রেণী বিভাগ করতে পারি, ঠিক আছে। যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ করবো দুইটা ভিত্তিতে। প্রথমত হচ্ছে গুণের ভিত্তিতে করব, তারপরে হচ্ছে পরিমাণের ভিত্তিতে করব, ঠিক আছে। এখন দেখেন গুণের ক্ষেত্রে সদর্থক যুক্তিবাক্য বা ইতিবাচক যুক্তিবাক্য, ঠিক আছে। আর এটা হচ্ছে নৈর্থক যুক্তিবাক্য, ঠিক আছে। আপনি সোজা কথায় লিখবেন, এক হচ্ছে কি? এক হচ্ছে সদর্থক, এক হচ্ছে সদর্থক, আর দুই হচ্ছে নৈর্থক। হ্যাঁ, নৈর্থক। সদর্থকটা কি এবং নৈর্থকটা কি এটা একটু বুঝাচ্ছি। দেখেন যখন আমি বলবো যে সকল মানুষ হয় মননশীল, তখন এটা কিন্তু আমি সদর্থক একটা যুক্তিবাক্য বলে দিলাম। এটা হচ্ছে আমার গুণের ভিত্তিতে। গুণটা কি? হ্যাঁ বা না, হ্যাঁ বা না। যেমন এটা নৈর্থকের ক্ষেত্রে কি বললাম? যে সে নয় সাহসী। আবার যদি সদর্থকের ক্ষেত্রে বলি যে সে হয় সাহসী, একটু লিখে দেই, সে হয় সাহসী। হ্যাঁ, দেখেন সে হয় সাহসী এবং সে নয় সাহসী। তাহলে কি হলো? একটা হচ্ছে আমার সদর্থক আর একটা হচ্ছে নৈর্থক। একটাকে স্বীকার করে নিচ্ছি আর একটাকে অস্বীকার করে নিচ্ছি। এই হচ্ছে সদর্থক এবং নৈর্থক। কিসের ভিত্তিতে? গুণের ভিত্তিতে, ঠিক আছে। এখন এই সদর্থক যুক্তিবাক্যকে আমরা কি বললাম? এটা হয় আর আরেকটা হচ্ছে নয়। এটুকু বুঝে গেছে তো? পরেরটাতে যাই, দেখেন খেয়াল করেন। আমরা এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে। এখন দেখেন পরিমাণ অনুসারে একটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য এবং হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। একটা হচ্ছে সার্বিক আর একটা হচ্ছে বিশেষ। একটা হচ্ছে সার্বিক আর একটা হচ্ছে বিশেষ। যেমন আমি বলি যে সকল মানুষ হয় জ্ঞানী, আর এটা কিন্তু আমাদের হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, ঠিক আছে। আর এখন বিশেষটা কি করব? যে দেখেন এটাতে কি আসলো? সার্বিক অর্থ কি? সবাইকে বোঝাচ্ছে, সকল মানুষ হয় জ্ঞানী। এবং বিশেষটা কি?
নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে, যেমন কিছু মানুষ হয় জ্ঞানী। তাহলে দেখেন প্রথমত আমরা কি গুণের দিক থেকে আমরা যুক্তির বাক্যকে কি করলাম, দুইটা ভাগে ভাগ করলাম, দুইটা শ্রেণী বিভাগ পেলাম। সেটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কি বলছিলাম বলেন, প্রথমটা বলছিলাম কি বলেন, প্রথমটা বলছিলাম সদর্থক, যেটাকে স্বীকার করা হবে, এবং দ্বিতীয়টা বলছিলাম হচ্ছে নয়ার্থক, যেটাকে অস্বীকার করা হবে। ঠিক আছে। আর পরিমাণ অনুসারে আমরা কি দেখলাম, সকল মানুষ হয় মননশীল বা সকল মানুষ হয় জ্ঞানী, সেক্ষেত্রে সার্বিক যুক্তিবাক্য যেটা সবাইকে নির্দেশ করতেছে, এবং বিশেষ যুক্তিবাক্য সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট, যেমন কিছু মানুষ হয় জ্ঞানী। ঠিক আছে। কিছু ফুল হয় লাল, আমি যদি বলি যে সকল গোলাপ হয় লাল, আবার এটা বলতে পারি যে কিছু গোলাপ হয় লাল, তার মানে কিছু গোলাপ আছে সাদা বা অন্য কালার, হলুদ থাকতেই পারে। এটুকু বোঝা গেল তো? এটুকু বোঝা গেলে একটু ক্লিয়ার লেখেন। দেখেন এখন এখন এই গুণ এবং এই পরিমাণ, এই দুইটা বিষয়কে একসাথে করে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। দুইটা বিষয়কে একসাথে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? চারটি ভাগে। একটা হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য এবং বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। ঠিক আছে। এই চার ভাগে ভাগ করতে পারি গুণ এবং পরিমাণ অনুসারে। ঠিক আছে। এখন এইটাকে আমরা প্রতিকায়িত করি হচ্ছে এস দ্বারা, এটা ই দ্বারা, এটা হচ্ছে কি আই দ্বারা। ঠিক আছে। এটা ওয়ান লিখে দিচ্ছে, এটা আই হবে, আর এটা হচ্ছে ও দ্বারা। এটা কিন্তু না, এটা হচ্ছে আই হবে। ঠিক আছে। এই আই হবে এ ই আই ও। ঠিক আছে। এটা হচ্ছে সার্বিক সদর্থক, সার্বিক সদর্থক। এক্সাম্পল আমরা দিব, দেখেন একটু এক্সাম্পল খেয়াল করেন। দেখেন আমরা একটু লিখে দেই, এ যখন লিখবো, এ দ্বারা কি লিখবো? সার্বিক সদর্থক। সকল মানুষ হয় জ্ঞানী। এখন ই দ্বারা লিখি, দেখেন সার্বিক নয়ার্থক। এটা কি হবে দেখেন, এটা হবে সকল মানুষ নয় অজ্ঞানী। এটা বিরুদ্ধ পদ ব্যবহার করতে হবে। ঠিক আছে। দেখেন সকল মানুষ হয় জ্ঞানী, এবং ইটা ই দ্বারা আমরা কি লিখবো? সকল মানুষ হয়, অর্থাৎ সার্বিক নয়ার্থক। এরপর হচ্ছে আই দ্বারা বিশেষ সদর্থক, কিছু মানুষ হয়। কিছু মানুষ হয় জ্ঞানী, এবং ও দ্বারা আমরা কি লিখতে পারি? যে কিছু নয় লিখবো। ঠিক আছে। কিছু মানুষ নয় অজ্ঞানী। একটু খেয়াল করেন, দেখেন এ দ্বারা কি লিখলাম? সকল মানুষ হয় জ্ঞানী। ই দ্বারা সকল মানুষ নয় অজ্ঞানী। ঠিক আছে। আই দ্বারা কিছু মানুষ হয় জ্ঞানী, ও দ্বারা কিছু মানুষ নয় অজ্ঞানী। তার মানে কি, এটা হচ্ছে সার্বিক সদর্থক। ঠিক আছে। এখানে সার্বিক থাকবে এবং হ্যাঁ বোধক বিষয়টা থাকবে। এটা হচ্ছে কি সার্বিক নয়ার্থক। সার্বিক থাকবে, নয় কথা থাকবে, যেমন সকল মানুষ নয়, এখানে কিন্তু না বোধক বিষয়টা আসছে। আইটা কি, এখানে সার্বিক বিষয়টা কিন্তু থাকবে না, এবং এখানে থাকবে হচ্ছে বিশেষ বিষয়। ঠিক আছে। যেমন কিছু কিছু মানুষ হয় মননশীল, এটা কিন্তু সদর্থক। তার মানে কি বিশেষ সদর্থক, আর ওটা হচ্ছে বিশেষ নয়ার্থক। ঠিক আছে। এটা কিছু মানুষ নয় অজ্ঞানী। এটা হচ্ছে আমাদের চারটা রূপ গুণ এবং পরিমাণ অনুসারে। ঠিক আছে। এটুকু বুঝতে পারছেন তো সবাই? ওকে ওকে ওকে। এখন দেখেন, আচ্ছা হচ্ছে কিছু বিষয় আছে আমাদের, যে শর্তযুক্ত একটা শর্ত থাকে প্রাকল্পিক। যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি না, মাঠ ভিজবে। যদি বৃষ্টি হয় তাহলে মাঠ ভিজবে। ইফ দেন এর বিষয়টা থাকে, সেটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য। আর একটা আছে হচ্ছে বৈকল্পিক। ঠিক আছে। বৈকল্পিকটা কিরকম আমরা একটু দেখি। দেখেন এখানে অর থাকে, সে হয় মানুষ না হলে পশু, এটা আমরা বলতে পারি। তারপরে
বাঁধন নির্বোধ নয়, ভীরু নয়, এরকম বলতে পারি। তার মানে কি বৈকল্পিক। এটা হচ্ছে হয় না হয়, আর একটা হচ্ছে যদি তাহলে। প্রথমটা কি প্রাকল্পিক, যদি তাহলে থাকবে, আর যদি বৈকল্পিক থাকে তাহলে হয় না হয় এরকমটা থাকবে, ঠিক আছে। এরপরে দেখেন এখন তাৎপর্যের ভিত্তিতে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ। তাৎপর্যের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিশ্লেষক যুক্তি বাক্য আর একটা হচ্ছে সংশ্লেষক যুক্তি বাক্য। দেখেন বিশ্লেষকটা কি, যে যুক্তি বাক্যে উদ্দেশ্যপদের যাত্রার থেকে বিবৃতি করা হয়, অর্থাৎ উদ্দেশ্য পদ যেটা আছে সেটার যাত্রার থেকে বিবৃতি করা হলে সেটা হচ্ছে বিশ্লেষক। আর এইটা যে যুক্তিবাক্যের বিধায় পদ উদ্দেশ্যপদের যাত্রার্থের অন্তর্ভুক্ত কোনো গুণের কথা উল্লেখ না করে, যাত্রার্থের অতিরিক্ত কোনো গুণের কথা উল্লেখ করে। যেমন দেখেন এখানে বলা হয়েছে যে মানুষের চুল হয় কালো। এখন এই কালো কিন্তু আমাদের মানুষের ওই যাত্রার্থের মধ্যে পড়ে না, অর্থাৎ যাত্রার্থের গুণ উল্লেখ না করে অতিরিক্ত একটা গুণ উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে সংশ্লেষক। আর এইটা কি যখন কি করা হবে, যাত্রার্থকে বিবৃত করা হবে। যখন আমরা বলতে পারি যে এখানে বলতে পারি কি বলা যায় যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, ঠিক আছে, এটা বলতে পারি। হ্যাঁ, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, অর্থাৎ এখানে বুদ্ধিবৃত্তি এটা হচ্ছে একটা মানুষের যাত্রার্থের অংশ, ঠিক আছে। আর সংশ্লেষকে কি অতিরিক্ত যাত্রার্থের বাইরে অতিরিক্ত একটা গুণকে নির্দেশ করা হবে। এতটুকু বুঝতে পারছেন তো? এতটুকু ক্লিয়ার? ওকে, নেক্সটে যাই। ওকে ওকে, আচ্ছা এখন দেখেন একটু খেয়াল করেন আমাদের যে পদের ব্যাপ্যতার বিষয়টা একটু বলে রাখি। পদের ব্যাপ্যতাটা কিরকম? পদের ব্যাপ্যতা বলতে বোঝা যাচ্ছে পদের প্রসারতাকে, পদ কত দূর অব্দি যাইতে পারে, ঠিক আছে। দেখেন কোন যুক্তিবাক্যে ব্যবহৃত হওয়ার পর যে পরিমাণ ব্যাখ্যার্থ নির্দেশ করে তার দ্বারা সে পদের ব্যাপ্যতা বা ব্যাপ্তি নির্দেশ করে, ঠিক আছে। অর্থাৎ একটা পদ কত দূর অব্দি যাইতে পারে সেটা হচ্ছে পদের ব্যাপ্যতা। এক্সাম্পল একটা দিই, দেখেন সকল দার্শনিক হয় জ্ঞানী, সকল দার্শনিক হয় জ্ঞানী, ঠিক আছে। এখন দেখেন এইখানে এই যে দার্শনিক, এটার একটা সূত্র আছে, এটার একটা সূত্র আছে, সেটা কি জানেন? হুম, রাইট, এটা হচ্ছে এ এস, হ্যাঁ, এ এস ই বি, ঠিক আছে। আর হচ্ছে ওতে হচ্ছে পি। এটাকে সহজ ভাষায় বলা হয় এসিবি নব। হ্যাঁ, এসিবি নব অর্থাৎ কি, এই এ যুক্তি বাক্যে এই সাবজেক্ট হচ্ছে ব্যাপ্য, এইখানে কি এটা বোথ, আর এটা হচ্ছে নট মানে কোনোটাই না, আর এটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। তাহলে এ যুক্তিবাক্যে সাবজেক্ট ব্যাপ্য থাকবে, ই যুক্তিবাক্যে বোথ মানে উভয় থাকবে, এবং আই যুক্তিবাক্যে কি থাকবে, এন মানে নট কোনোটাই না, এবং ও যুক্তিবাক্যে এটা প্রি মানে প্রেডিকেট অর্থাৎ বিধায় পদ ব্যাপ্য থাকবে। এটা হচ্ছে এটার বিষয়, ঠিক আছে। এটুকু বুঝতে পারছেন তো? ওকে ওকে, এখন দেখেন আমরা কয়েকটা কোশ্চেন সলভ করবি, বহু নির্বাচনী প্রশ্ন আছে এমসিকিউ, এটা সলভ করে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করে দেব। দেখেন হ্যাঁ, প্রাকল্পিক বৈকল্পিকের ক্ষেত্রে আমি বলছি, আমি বলে গেছি যে প্রাকল্পিকটা কি, প্রাকল্পিকের ক্ষেত্রে যদি তাহলে থাকে, যদি তাহলে থাকবে কিভাবে আমরা বলি যে যদি তুমি আসো তাহলে আমি যাব, এটা হচ্ছে প্রাকল্পিক, ঠিক আছে। আর বৈকল্পিকটা কি, হয় না হয়, সে হয় জ্ঞানী না হয় অজ্ঞানী, সে হয় জ্ঞানী না হয় অজ্ঞানী, হয় না হয় থাকবে বৈকল্পিকের ক্ষেত্রে, আর প্রাকল্পিকের ক্ষেত্রে কি থাকবে, প্রাকল্পিকের ক্ষেত্রে যদি তাহলে এই বিষয়টা থাকবে, ঠিক আছে। এখান থেকে সিকিউ আসবে, ঠিক আছে। দেখেন আমরা বহু নির্বাচনী কোশ্চেন একটুখানি সলভ করি, একটু খেয়াল করেন জাতীয় উপজাতি কোন ধরনের পদ, জাতীয় উপজাতি কোন ধরনের পদ, খেয়াল করেন জাতীয় উপজাতি কোন ধরনের পদ, নিরপেক্ষ সাপেক্ষ বিরুদ্ধ নাকি বিপরীত, বলেন অ্যান্সার করেন। অ্যান্সার করেন, জাতীয় উপজাতি কোন ধরনের পদ? দেখেন জাতীয় উপজাতি
কোন ধরনের পদ? নিরপেক্ষ, সাপেক্ষ, বিরুদ্ধ নাকি বিপরীত? দেখেন এটা হচ্ছে সাপেক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে সাপেক্ষ। সাপেক্ষ কেন? জাতি উপজাতির উপর নির্ভর করছে, যার কারণে এটা হচ্ছে সাপেক্ষ, ঠিক আছে। নেক্সট আর একটা দেখেন, দুটি ধারণার মধ্যে একটি সম্পর্কের মানসিক স্বীকৃতিকে কি বলে? যখন দুইটি ধারণা থাকবে একটি স্বীকৃতিকে কি বলবে? একটিকে স্বীকৃতি দেওয়া হলো, আর একটাকে স্বীকৃতি দেওয়া হলো না, তখন কি বলবে? শব্দ, অনুমান, অবধারণ নাকি যুক্তিবাক্য? দেখেন এটা হচ্ছে অবধারণ। অবধারণটা কি? আমরা অবধারণ একটা চ্যাপ্টার আছে, ওটা যখন আলোচনা করবো এটা বিস্তারিত জানতে পারবেন। এটা এখন জেনে রাখেন যে যখন দুইটি ধারণা থাকবে একটির সম্পর্কে কি করব? আমরা মানসিক স্বীকৃতি দিব, ঠিক আছে, তখন সেটাকে কি বলবে? স্বীকৃতিকে বলা হবে হচ্ছে অবধারণ। দেখেন নেক্সট আর একটা দেখেন, দেখেন এখন গ্রীষ্মকাল, এই বাক্যটির যৌক্তিক রূপ কোনটি? এখন গ্রীষ্মকাল, এখন গ্রীষ্মকাল, এটা আমরা যদি যৌক্তিক রূপ দাঁড় করাতে চাই তাহলে আমরা কি বলছিলাম যে এখন গ্রীষ্মকাল, এইখানে কিন্তু আমাদের সংযোজক নেই, তাহলে কি লাগবে? একটা উদ্দেশ্য, আর একটা বিধায় এবং আর একটা সংযোজক। এখন এই চারটার মধ্যে কোনটা হবে? দেখেন এখানে সবগুলোই দেওয়া আছে, কোনটা হবে? অ্যান্সার করেন, 3 নাম্বার অ্যান্সার করেন, 3 নাম্বার। আমরা খুব দ্রুতই শেষ করে দেবো এটা, একটু ফাস্ট করেন তাহলে। ওকে আমরা অ্যান্সারে যাই। দেখেন তিনি হচ্ছে সময়টি হয় গ্রীষ্মকাল। এখন এইটা দ্বারা হচ্ছে সময় বুঝাচ্ছে, ঠিক আছে, এখন দ্বারা কি বুঝাচ্ছে? সময় বুঝাচ্ছে, সময়টি হয় গ্রীষ্মকাল। ওকে নেক্সটে যাই। দেখেন দেখেন সহ অনুমানের দ্বিতীয় আকারে, সহ অনুমানের দ্বিতীয় আকারে মধ্যপদের অবস্থান কোনটি? সহ অনুমানের দ্বিতীয় আকারে মধ্যপদের অবস্থান কোনটি? মধ্যপদ কোথায় থাকবে? ক, খ, গ, ঘ। এইটা এইটা আমি পরবর্তী একটা ক্লাসে এইটা নিয়ে আলোচনা করব, আসলে এই যে পদের আকার, ঠিক আছে, পদের আকার নিয়ে পরবর্তী ক্লাসে আমি একটা আলোচনা করব। দেখেন এটা আমরা দেখিনি, হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আমাদের মধ্যপদ কই থাকবে? দ্বিতীয় আকারে থাকবে মধ্যপদ, এইখানে, অর্থাৎ প্রেডিকেট হিসেবে থাকবে, এখানে প্রেডিকেট হিসেবে থাকবে আমাদের মধ্যপদ, দ্বিতীয় আকার, ঠিক আছে। এখানে আমাদের কয়েকটি আকার আছে, 4টি আকার আছে, 4টি আকারের ক্ষেত্রে আমরা কি পাবো? প্রথমটা, দেখেন প্রথমটা হচ্ছে কি? প্রথমটা এরকম থাকবে, ঠিক আছে, প্রথমটা এরকম, ঠিক আছে, দ্বিতীয়টা কেমন থাকবে? এরকম থাকবে, ঠিক আছে, বুঝতে পারছেন? এই দ্বিতীয় আকারটা মধ্যপদের অবস্থান হচ্ছে এইটা, অর্থাৎ মধ্যপদ বিদায় হিসেবে থাকবে, মধ্যপদ থাকবে বিদায় হিসেবে, ঠিক আছে, এরকম থাকবে, এইখানে বিদায় থাকবে, এখানে বিদায় থাকবে, এই দুটো হচ্ছে মধ্যপদ। মধ্যপদ কি? মধ্যপদের এই বিষয়টি নিয়ে আমি পরবর্তীতে একটা ক্লাস নিব। ওকে নেক্সটে যাচ্ছি। দেখেন যে সহানুমানের সবকটি যুক্তিবাক্য একই জাতীয় তাকে কি বলে? সবগুলো একই জাতীয়, একই জাতীয়, ঠিক আছে, এটাকে কি বলা হবে? 5 নাম্বার অ্যান্সার করেন। 5 নাম্বারটা অ্যান্সার করেন একটু। 5 নাম্বারটা একটু অ্যান্সার করেন। দেখেন শুদ্ধ সহানুমান, অর্থাৎ শুদ্ধ সহানুমানে সব কয়টি যুক্তিবাক্য একই জাতীয় থাকবে, ঠিক আছে, একই জাতীয় থাকবে। ওকে এখন একটু খেয়াল করেন, দেখেন আমরা একটু সিকিউর কথা বলি, আমরা একটু সিকিউর কথা বলি, সেটা হচ্ছে কি, আপনাদের একটা কাজ দিব আমি।
দেখেন এই যে একটা এমসি সিকিউ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের কাজ থাকবে, আপনারা এইটা অ্যান্সার রেডি করবেন, ঠিক আছে? রেডি করে আমাদেরকে সেন্ড করবেন। নেক্সট ক্লাসে এটা আমি দেখবো, ঠিক আছে? এটা দেখার পরে এটা মার্কিং করা হবে, কে কত মার্কস পান, এটার উপরে একটা এক্সাম হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনাদের বাড়ির কাজ থাকলো, হোমওয়ার্ক। এই একটা, আর একটা আছে, এই একটা, এই দুইটা, এইটার পিডিএফ দেওয়া হবে। এটার পিডিএফ দেওয়া হবে, আপনারা এইটা থেকে একটুখানি কারেকশন করে নেবেন, অর্থাৎ ইয়া করে নেবেন, আপনারা অ্যান্সারটা তৈরি করবেন, ঠিক আছে? অ্যান্সারটা তৈরি করে আমাদের কাছে দিয়ে দিবেন, আমরা এটা দেখে আপনাদেরকে ইয়াটা জানাই দেবো, রেজাল্টটা জানাই দেবো। এটা হচ্ছে দুইটা কাজ থাকবে, দুইটা দুইটা সিকিউ, ঠিক আছে? এই দুইটা সিকিউ হচ্ছে আপনাদের কাজ। ওকে, ওকে, এই দুইটা কাজ হচ্ছে আপনারা করে রাখবেন, আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে, আপনারা পিডিএফ নিয়ে নিন, সমস্যা নেই। আর ওকে, ওকে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ।